এই শোনো না গো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর হ্যাঁ, অবশ্যই গল্পটি শুনে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। এমন করো না প্লিজ। আর বিশালের তো কোনো দোষ নেই, ওনাকে ছেড়ে দাও। নির্ভয়া প্লিজ এমন করো না, ওনাকে কেন আঘাত করছো? ওনার কোনো দোষ নেই, ওনাকে ছেড়ে দাও। আর আমরা এভাবে বিয়ে করলে বাড়ির সবাইকে কি বলবো? আই ডোন্ট কেয়ার। তোকে কি বললাম কবুল? তুই চাস তোর জন্য এই ছেলে প্রাণ হারাক? যদি তুই চাস তাহলে ঠিক আছে। বলেই ছুরিটা বিশালের গলায় ধরলো। টান দেবে তখনই ইতু বলে উঠল, করব বিয়ে, একটা মানুষকে মেরো না। বলেই কান্না করতে লাগলো। নীর কাজী সাহেবকে বলল, কাজী সাহেব। বলতেই কাজী সাহেব চমকে উঠে তাড়াতাড়ি বিয়ে পড়াতে লাগলো। কিছুক্ষণের মাঝেই নীর আর ইতু বিয়ের বন্ধনে আবদ্ধ হলো। ইতু চুপ হয়ে আছে। কি হলো এটা? সবকিছু পাল্টে গেল। নীর ওর বন্ধু পিয়াসকে বলল। পিয়াস? পিয়াস বলল। বল কি হয়েছে? নীর বলল, এই বিশাল অমানুষটাকে হসপিটালে ভর্তি কর, কিন্তু ওর হাতের চিকিৎসা যেন না করে। বলেই ইতুর দিকে তাকালো। তারপর হাত ধরে টেনে নিয়ে গাড়িতে বসালো। ইতু বলল, তুমি আসলে গুন্ডা একটা, নির্ভাইয়া। তুমি একটা ছেলেকে এভাবে মারলে, তার উপর একটা হাতও ভেঙে দিলে। ওর ওই হাত তো আমি কেটে দিতাম, দেনি ওর কপাল ভালো। তুই এত ন্যাকা কান্না কেন কাঁদছিস? এই অভ্যাসটার জন্য ভুলে গেছিস? ও বাজেভাবে তো শরীরে হাত দিতে চেয়েছিল। আমি এই দিন না থাকলে কি হতো কোন আইডিয়া আছে তোর? আমার কাকাও না মানুষ যাচাই না করে বিয়ে ঠিক করে দিয়েছিল অসভ্যটার সাথে। তুই না পর্যন্ত করলি না, ও করবি কিভাবে? তুই তো আবার পরিবারের বাধ্য মেয়ে। কিন্তু এতটা ভালো সাজিস না, জেনে শুনে এই অসভ্য লোকটাকে বিয়ে করতে যাচ্ছিলি। ইতু কিছু বলল না, যা বলল সব তো সত্যি। হঠাৎ ইতু বলল, নির্ভাইয়া। নীর ইতুর দিকে তাকিয়ে বলল, বল। এখন কি হবে? বাবা মা এবং কাকিও তো এই বিয়ে মানবে না। তুমি যে আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে আসলে, বাড়িতে তো এতক্ষণে কিয়ামত শুরু হয়ে গেছে। না মানলে না মানবে, তাতে আমার কি? তুই এখন আমার ওয়াইফ, তোর ফ্যামিলি কিছু করতে পারবে না। যদি পুলিশ কেস করে? তোর হাজবেন্ড যেখানে সিবিআই অফিসার, তোর কিসের এত চিন্তা? এটা ঠিক না। আমার বাবা মা অনেক কষ্ট পাবে, আমি তাদের কষ্ট দিতে চাই না। চুপ, একটা কথা বলবি না। বেশি কথা বললে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দেবো। তুমি খুব পচা, হার্টলেস একটা। আবার কান্না? চুপ কর, চুপ কর বলছি। ইতু নীরের ধমক শুনে চুপ হয়ে যায়। মুখে আঙুল দিয়ে করুণ দৃষ্টিতে তাকালো নীরের দিকে। হাজারো চেষ্টা করেও কান্না আটকাতে পারল না। আবার ভ্যা করে নীর অগ্নি দৃষ্টিতে নিয়ে তাকালো ইতুর দিকে। ইতু আবার চুপ হয়ে গেল, কিন্তু হিসকি বন্ধ হচ্ছে না। নীর ইতুকে বলল, শান্ত হো, এত কান্না করছিস কেন? তারপর সামনে তাকিয়ে বলল। চাচা পানির বোতলটা দাও তো। ড্রাইভার চাচা পানির বোতল দিয়ে বলল, নাও। নীর ইতুকে পানির বোতল দিল। ইতু কাপা কাপা হাতে বোতল নিয়ে সামান্য গলাটা ভিজালো। ইতু বাহিরের দিকে তাকিয়ে পুপিয়ে কেঁদে যাচ্ছে। নীর ইতুর হাত ধরে টেনে ইতুকে নিজের বাহুডোরে আবদ্ধ করে নিল। ইতু উঠতে চাইলেই আরো শক্ত করে জড়িয়ে ধরলো। ইতু দূরে সরে যেতে নিলেই নীর বলল, এত নড়াচড়া করছিস কেন? স্থির হয়ে থাকতে পারিস না? ছাড়ো আমাকে, ছাড়ো। চুপচাপ থাক। গাড়ি থামতেই ইতুর বুকের ধকধকানি বেড়ে গেল। গাড়ি থেকে নামতেই ইচ্ছুক না থাকার পরও নামতে হলো। নীর ইতুর হাত টেনে বাড়ির ভিতরে ঢুকলো। সবাই ওদের দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। ইতুর মা এসে ইতুকে জড়িয়ে ধরে বলল, তুই ঠিক আছিস মা? শাহিন সাহেব হুঙ্কার দিয়ে বললেন, নীর, এসব কেমন অভদ্রতামি? তুই কেন ইতুকে নিয়ে গেছিলি? রিল্যাক্স কাকা, চিন্তা করবে না, তেমন কিছু করিনি। আগামী শুক্রবার রেডি থাকবেন, ইতুকে নিয়ে যেতে আসবো। মানে কি, আমার মেয়েকে আমি তোর হাতে তুলে দেবো না? আপনি বাধ্য তুলে দিতে, কারণ ইতু আমার ওয়াইফ। শুভ খবরই তো দিলাম, তাই না? কিছুক্ষণ আগে আমরা বিয়ে করেছি। সবাই হতভম্ব হয়ে গেল। ইতুর বাবা শাহিন সাহেব রেগে বলল, বিয়েটা ছেলে খেলা নাকি? বললে হলো বিয়ে হয়ে গেছে। নীর শান্ত কণ্ঠে বলল, হ্যাঁ, বিয়ে হয়ে গেছে আমাদের। তো সুযোগ দিলাম মেয়ের বিয়ের আয়োজন করার, আর না করলে আমার বউ আমি এখনই নিয়ে যাব। নীর ইতুর কাছে যাবে, তখনই ইতুর মা মালিহা বলল,
না, তোমরা আগামী শুক্রবারে নিয়ে যেও। নীর সামান্য হেসে বলল। গুড, তো আসি। বলেই নীর বেরিয়ে পড়ল। বাড়িতে সবার মুখে গম্ভীর ভাব। শাহিন সাহেব ভীষণ চিন্তিত, কি করবে। মালিহা ইতুকে জোর করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসে শাহিন সাহেবের সামনে বসলো। তারপর বলল, কি করবে এখন? সেটাই ভাবছি, পুলিশের কাছে গিয়েও কোনো লাভ নেই। আর এই ব্যাপার জানাজানি হলে আমাদের ইতুকে কেউ বিয়ে করতে চাইবে না। তুমি কি করতে চাইছো? তুমি কি ওদের আলাদা করতে চাইছো? হ্যাঁ, ওই ফ্যামিলিতে আমার মেয়ে ভালো থাকবে না। নীরের মা নীরের বিয়ে ঠিক করেছিল ওর খালাতো বোন বৃষ্টির সাথে। সেখানে আমাদের মেয়েকে মেনে নেবে না, আমার মেয়ের কষ্ট হবে সেখানে। তুমি তো নীরকে চিনো, ও ইতুর কোনো অসুবিধা হতে দেবে না। কিন্তু মালিয়া নীর প্রচুর রাগী, আবার ওর যেই পেশা, ওর জীবন অনেক ঝুঁকিতে থাকে। প্রায় সময় যেখানে সেখানে যেতে হয়, তখন আমার মেয়েটার কি করবে? এত চিন্তা করছো কেন? কিছু হবে না। নীর বাড়ি ফিরে নিজের রুমে বিছানায় শুয়ে পড়ল, চোখ বন্ধ করলো। চোখের সামনে ইতুর ভীত মুখটা ভেসে উঠতেই নীর এক গাল হেসে মনে মনে বলল। আমার পাগলিটা। হঠাৎ মেয়েলি কণ্ঠে কেউ বলল, নীর ভাইয়া। নীর চোখ খুলে দেখে বৃষ্টি দাঁড়ানো, বেশ লাজুক ভঙ্গিতে। আবার বৃষ্টি বলল, আপনার জন্য ঠান্ডা শরবত নিয়ে আসবো? নীর বলল, না, বৃষ্টি লাগবে না, তুমি যাও। বৃষ্টির মুখটা মলিন হয়ে গেল। আবারও সে বেশ মিনমিনে কণ্ঠে বলল, আপনার ভালো লাগবে। ওকে। বৃষ্টি খুশি হয়ে রুম থেকে বেরিয়ে গেল। তখনই নীরের মা সেলিনা বেগম রুমে প্রবেশ করলো। নীরের সামনে গিয়ে রেগে বলল, নীর, তুই এটা কি করেছিস? আমি যা শুনেছি তা কি সত্যি? হ্যাঁ মা, সত্যি। আমি ইতুকে বিয়ে করেছি। আগামী শুক্রবার ওকে এখানে নিয়ে আসবো। নিজেকে কি মনে করিস তুই? কিভাবে করলি? যেখানে বৃষ্টির সাথে তোর বিয়ে ঠিক ছিল, মেয়েটা কত আশা নিয়েছিল। এতে আমার দোষ নেই। আগে বলেছিলাম যে আমি বৃষ্টিকে বিয়ে করব না। তুই এটা মোটেও ঠিক করিসনি নীর। হঠাৎ নীরের চোখ দরজায় পড়তেই দেখলো বৃষ্টি অনুভূতি শূন্যভাবে দাঁড়িয়ে আছে। নীর ধীরে ধীরে বৃষ্টির কাছে গেল, তারপর বলল। আই এম সরি বৃষ্টি। বৃষ্টি কিছু বলল না, শুধু মাথা নিচু করে ফেলল। নীর আর কিছু না বলে বেরিয়ে পড়ল বাড়ি থেকে। এখন রাত 11টা বাজে। মালিহা ইতুকে খাইয়ে ঘুমাতে বলে চলে গেল। ইতুর চোখে ঘুম নেই, সে ভাবনায় বিভোর। আজ কত কিছু হয়ে গেল। আজ নির্ভাইয়া কি করলো এটা? একটা সময় কতটা ভালোবাসতাম তাকে, তখন তো অবুঝের মতো ছিল, কিন্তু মাঝে মাঝে অদ্ভুত কাণ্ডের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করত। আবার মাঝে মাঝে এমন করতো যেন তার সাথে আমার কোনো কথা জীবনেও হয়নি। কতবার নিশ্চুপভাবে আমার ছোট হৃদয়টাকে ভেঙেছে। হঠাৎ মেসেজ আসলো। আওয়াজ পেয়ে ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলো ইতু। মেসেজে নীর বলল, বারান্দায় দরজা খোলো। ইতু আঁকতে উঠল, বিছানা থেকে নেমে দৌড়ে গিয়ে দরজা খুলল। ওপাশে নীর দাঁড়ানো। নীর তাড়াতাড়ি রুমে ঢুকে বিছানায় গিয়ে বসলো। ইতু তো হা হয়ে আছে, তবুও নিজেকে সামলে বলল, নীর ভাইয়া তুমি এখানে? হুম। কিন্তু এত রাতে এখানে কেন? কেন, আজ আমাদের বাসরাত না? আজ রাত কি আলাদা থাকা যায়? নীরের কথা শুনে ইতু আকাশ থেকে পড়ল। ইতু অবাক হয়ে দেখে নীরের কোনো রিয়াকশন দেখল না। বিছানা থেকে উঠে আলমারির কাছে আলমারি খুলে একটা কালো শাড়ি বের করে ইতুর কাছে এসে বলল, এই নে, এই শাড়িটা পরে নে। কি? কানে কম শুনিস নাকি? তাড়াতাড়ি শাড়িটা পরে আয়। না। নীর ভুরু কুঁচকে বলল। আমি তোর মতামত চেয়েছি একবারও। ইতু বিরক্ত হয়ে বলল, কি শুরু করলে? এমনি কত অশান্তি চারপাশে, তোমাকে এখানে কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে, চলে যাও। নীর একটা ব্যাপক ভাব নিয়ে বলল, দেখবে দেখবে, আমি আমার বউয়ের কাছে এসেছি, তাতে কার কি? বেশি কথা বললে এক্ষুনি নিয়ে যাব। ইতু বুঝতে পারছে নীরের সাথে কথা বলে কোনো লাভ নেই, তাই চুপ হয়ে রইল। নীর হঠাৎ বলল, কি রে, কি বলছিস? যা, শাড়ি পরে আয়, নাকি আমি পরিয়ে দেবো? নীরের কথা শুনে ইতু বুড়ো কুচকে তাকিয়ে বলল, না আমি পারবো। বলেই শাড়ি নিয়ে ওয়াশরুমে যেতে নেবে। তখনই নীর বলল, ওয়াশরুমে যেতে হবে কেন? এখানে চেঞ্জ কর। ইতু মেজাজ খারাপ করে তাকালো নীরের দিকে। নীর দুষ্টু হেসে বলল, ওকে ওকে, কুল, যা। ইতু মেজাজ দেখিয়ে চলে আসলো। নীর জায়গায় বসে হুহা করে হেসে উঠল। কিছুক্ষণ পর
ইতু বেরিয়ে আসলো। ইতুকে দেখে নীর কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে হো হা করে হেসে উঠল। ইতু গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইল। নীর বলল, খুব তো তখন ভাব দেখিয়ে বললি তুই পারবি, তাহলে এখন শাড়ি পেঁচিয়ে আসিস কেন? এত হাসার কি আছে? শাড়ি তো শাড়ি, একভাবে হলেই হলো। আমি তো বাইরে যাচ্ছি না, তোমার শেষ দেখা, এবার চলে যাও। আজ রাত তো এখানেই থাকবো। কি? এই না। তোর কথা শুনতে চাইছি আমি। এখন আমার কাছে আয়, শাড়ি ঠিক করে দিই। না না, লাগবে না। বেশি কথা বলবি না, আয়। নীর ইতুকে শাড়ি পরিয়ে দিতে লাগলো, আর ইতু তো পাথরের ন্যায় হয়ে আছে। হঠাৎ হঠাৎ নীরের শীতল স্পর্শ ইতুকে জমিয়ে দিচ্ছে। নীর শাড়ি পরিয়ে ইতুকে বলল, এত কাপাকাপি করিস কেন? একটু হলেই তো ভূমিকম্প শুরু হয়ে যেত। বলেই হুহা করে হেসে উঠল। ইতু বিরক্তি নিয়ে অন্যদিকে তাকালো। নীর বিছানায় গিয়ে শুয়ে পড়ল। তারপর হাতের ইশারায় ইতুকে ডাকলো। ইতু গাল ফুলিয়ে বিরক্ত নিয়ে গিয়ে সামনে দাঁড়ালো। নীর আর কিছু না বলে ইতুর হাত ধরে টেনে নিজের বুকের উপর ফেলে জড়িয়ে ধরল। ইতু তো হা হয়ে গেল। নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল, কি করছো, ছাড়ো। নীর ইতুকে বিছানায় ফেলে ইতুকে বিছানার সাথে চেপে ধরল। নীর অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে রয়েছে ইতুর দিকে। ইতু ঘাবড়িয়ে বলল, কি 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 করছো নীর ভাইয়া? নীর বলল, চাইলে অনেক কিছু করতে পারি, কিন্তু এখন কিছু করব না। ইতু হাঁপ ছেড়ে বাঁচল। নীর ইতুকে উঠিয়ে বসালো। তারপর জিন্সের পকেট থেকে একটা লকেট বের করে ইতুকে পরিয়ে দিয়ে ঘাড়ে আলতো করে একটা চুমু এঁকে দিল। প্রথম কোনো ছেলের স্পর্শ পেয়ে ইতু পুরো জমে গেল। নীর হঠাৎ ইতুর কোলে মাথা রেখে বলল, আমার চুলগুলো নেড়ে ছেড়ে দেয় তো ঘুমাবো। ইতুর কোনো কথা না শুনে নীর ইতুর হাত নিয়ে নিজের চুলে রাখল। ইতু এবারও কিছু করল না। নীর ভুরু কুচকে বলল, করবি না? তাহলে চল বাসর করি। ইতু চমকে উঠে তাড়াতাড়ি চুল নাড়াচাড়া করতে লাগলো। নীর বাঁকা হেসে চোখ বন্ধ করে ফেলল। নীরের কোনো সারা শব্দ নেই, হয়তো ঘুমিয়ে গেছে। ইতুর দু চোখের পাতা কখন যে অবাধ্য হয়ে বুঝে গেল তা ইতু জানে না। সকালে সূর্য মামার সোনালি রোদ্দুর ইতুর চোখে পড়তেই ইতু পিট পিট করে চোখ খুলল। একবার বন্ধ হয়ে গেলেও আবার খোলার চেষ্টা করলো। নিজেকে নীরের বাহু ডোরে পেয়ে চমকে উঠল। কিন্তু ইতুর ভালো লাগছে। কিন্তু এই ভালো লাগাকে দমিয়ে তাড়াতাড়ি উঠতে গেলেই নীর আরো শক্ত করে ধরলো। ইতু বুঝতে পারলো নীর জেগে আছে। ইতু রাগে কটমট করতে করতে বলল, কি করছো, ছাড়ো। চুপচাপ থাক, এতক্ষণ ঘুমিয়েছিলি তাই ভালো ছিল। ইতু জোর করে উঠে বলল, তুমি কি শুরু করেছো? আর কয়টা বাজে, এখনো যাওনি? নীর বলল, যাবো তো। হঠাৎ দরজায় কেউ নক করলো। ইতু ঘাবড়ে বলল, হায় আল্লাহ, কে এসেছে? যা দরজা খুলে দে। ইতু বলল, আগে তুমি লুকাও। আমি কি চোর নাকি? কেন লুকাবো? ইতু বিরক্ত হয়ে বলল, তোমার ভাব অন্য কোথাও দেখাও, এখানে না। নির্বিছানা থেকে উঠে হঠাৎ গিয়ে দরজা খুলে দিল। ইতু হাঁ হয়ে গেল। দরজার ওপাশে ইতুর ছোট ভাই তুতুল দাঁড়ানো। তুতুল নীরের দিকে তাকিয়ে ভ্যাবাচাকা খেয়ে গেল। নিজের চোখে চশমাটা ঠিক করে বলল, আপু, আমার চোখে হয় তো একটু বেশি সমস্যা শুরু হয়েছে। আমি তোমাকে নীর ভাইয়ের সাথে দেখেছি। আচ্ছা, আমার জ্যামিতি বক্সটা এই ঘরে, শরৎ নিতে এসেছি। তুতুল ভিতরে ঢুকে ইতুকে দেখে বলল, এই দেখো আপু, এখন তোমাকে ঠিক দেখছি দরজার কাছে। নীর ভাইয়া মনে হয় ছিল। বলেই দরজার দিকে তাকিয়ে হা হয়ে আবার ইতুর দিকে তাকালো। নীর দরজার কাছে এসে টেবিলে রাখা জ্যামিতি বক্সটা তুতুলের হাতে দিয়ে বলল, জি ছোট বিদ্যাসাগর, এখন যা, আমাদের বিরক্ত করিস না। বলে তুতুলের হাত ধরে বাইরে নিয়ে আবার দরজা আটকে দিল। তুতুল বোকার মতো তাকিয়ে রইল দরজার দিকে। ইতু নীরকে বলল, তুমি কি করলে? তুতুল যদি বলে দেয় তখন কি হবে? নীর বলল, বললে বলবে। আচ্ছা আমি গেলাম, সাবধানে থাকিস, আর ঠিকমতো খাওয়া দাওয়া করিস, আর এসবের চক্করে পড়াশোনা খেয়ে বসিস না। তোর লাইফ আগে যেভাবে ছিল আজও তেমনই আছে। আমি কখনো তোর নিজস্ব জীবনে হস্তক্ষেপ করব না, আর কখনো বলবো না ভালোবাসতে আমাকে, কারণ আমি জানি তোর মনে শুধু আমাকে যত্ন করে রেখেছিস। তীব্র অভিমানে তা চাপা পড়ে আছে, কিন্তু আমি জানি
একদিন একদিন তুই বলবি আমাকে, আর আমি অপেক্ষা করবো সেই সময়ের জন্য। প্রয়োজন হলে সারাটা জীবন। আসি। বলেই নীর ইতুর গাল টেনে দিয়ে চলে গেল। ইতু নিশ্চুপভাবে তাকিয়ে আছে নীরের যাওয়ার দিকে। ইতিমধ্যে ইতুর চোখ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রুকণা। আমি তো চাই বলতে, তবুও যে পারি না। অন্য 10 জন মানুষের মতো আমি আমার অনুভূতি প্রকাশ করতে পারি না। মনে মনে গত 5 বছর ধরে ভালোবেসে গেছি, হয়তো তুমি বুঝতে, তবুও যে অবুঝের মতো থাকো, তখন খুব কষ্ট হয়। ওই দিন যখন কাকি তোমার আর তোমার খালাতো বোনের বিয়ের কথা বলছিল, সেদিন মনে হয়েছিল আমার বুকের ভিতর ধারালো ছুরি দিয়ে কেউ আঘাত করছে। চাপা কথা কাউকে বলতে না পেরে দম বন্ধ হয়ে আসছিল। সেই দিন থেকে ঠিক করেছিলাম আমার মনে যত অনুভূতি আছে সব মাটি চাপা দিয়ে দেব, কিন্তু পারিনি। না কাউকে বলতে পেরেছি, ভিতরে ভিতরে পুড়েছি। বাবা বিয়ের কথা যখন বলেছে তখন মুখের উপর না করতে পারিনি, কিন্তু মনের ভিতরে তখনই একটা শব্দ বেজে উঠেছে, নির্ভয়াকে ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। কিন্তু কাল ওভাবে যে আমাদের বিয়ে হবে কল্পনাও করতে পারিনি। কিন্তু নির্ভয়া আমাকে ভালোবাসে, এর চেয়ে মধুর কোনো শব্দ মনে হয় আর আছে? আকাশ লালচে রং ধারণ করেছে, সূর্য ধীরে ধীরে ডুবে যাচ্ছে, আকাশে পাখিরা তাদের নীড়ে ফিরে যাচ্ছে, চারপাশে মৃদু বাতাস বইছে। ইতু নীরব ভঙ্গিতে আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে হিনা নাম উঠে আছে। ইতু রিসিভ করে বলল, হ্যালো, বল হিনা। দোস্ত, তোর মন মেজাজ কেমন? এই তো এখন একটু ভালো। তাহলে চল চা খেতে যাই ওই চাচার কাছে। ওকে, কখন? একটু পর। এই টাইমে? আজ আমাদের বাড়ি থাকবি, রাতে খুব মজা করবো দুজন। বাবা মা নেই, কাল আসবে। একা ভয় করে আর ভালোও লাগে না। না রে, যেতে দেবে না। আরে আমি তোর বাড়ি যাব, সবাইকে বলে নিয়ে আসবো। না করবে না, আঙ্কেল আন্টি কত ভালোবাসে আমাকে, তা তো তুই জানিস। ওকে, আয় তাহলে, রাখি। ইতু কথা শেষ করে পিছনে ঘুরে দেখলো তুতুল দাঁড়িয়ে আছে। ইতু ভুরু কুচকে বলল, কিরে তুই এমন ভূতের মতো দাঁড়িয়ে আছিস কেন? কার সাথে কথা বলছিলে? নির্ভয়ের সাথে। চুপ কর, এত বেশি বুঝিস কেন? আর তুই এখানে কি করিস? তোর না সামনে পরীক্ষা, এসএসসি পরীক্ষা? এত সহজ না, বুঝছিস? জানি আপু, মাত্র একটা বই শেষ করে আসলাম। ভালো ভালো। আর শোন, কাউকে বলিসনি তো সকালের কথা? না বলিনি। আর যদি না চাও বলি, তাহলে আমাকে একটা বই কিনে দিতে হবে। রাজি? ওকে। এই তো আমার লক্ষ্মী আপু। হয়েছে। ইতু বুড়ো কুচকে তাকিয়ে আছে হিনার দিকে। ইতু বলে উঠল, কিরে কি শুরু করেছিস? এখন রাত 11টার বেশি বাজে, একটু পর 12টা বাজবে। তুই এখন আমাকে সাজাচ্ছিস কেন? হিনা বলল। তুই চুপ কর, কখন থেকে প্রশ্ন করে মাথা খেয়ে ফেলছিস। তুই বলবি তো? হিনা মুস্কি হেসে বলল। তোর জন্য সারপ্রাইজ আছে। ইতু বলল, কি? কিসের সারপ্রাইজ? হিনা ইতুর চুল ঠিক করে বলল, ঠিক আছে, খুব ভালো দেখাচ্ছে, এবার ছাদে চল। ইতু আঁকতে উঠে বলল, কি? ছাদে কেন, তাও এত রাতে? হিনা ইতুর হাত টেনে নিয়ে যেতে লাগলো। ইতু তো বকবক করেই চলেছে। হিনা ছাদের দরজার কাছে এসে বলল, যা ভিতরে। আমি একা যাব? আরে যা, ভয়ের মতো কিচ্ছু না। ইতু তবুও যেতে চাইল না। হিনা বাধ্য হয়ে ইতুকে জোর করে ছাদে পাঠিয়ে দিল। ইতু ছাদে এসে চারপাশ দেখে হা হয়ে গেল। এ কি, এ কোথায় আসলাম আমি? এ তো যেন কল্পনার জগতের মতো সাজানো। ইতু চারপাশ দেখে ইতুর মন মুগ্ধতার স্রোতে ভেসে গেল। হঠাৎ সামনে তাকাতেই ইতুর বুকের ভেতর ধকধকানি বেড়ে গেল। তার নজর কাড়া হাসি নিয়ে ধীর পায়ে ইতুর কাছে আসলো। ইতু অবাক হয়ে বলল, নির্ভয়া। নীর মুচকি হেসে ইতুর কোমর টেনে নিজের কাছে নিয়ে আসলো। তারপর একবার নিজের হাতের দিকে তাকিয়ে বলল, হ্যাপি বার্থডে আমার পাগলি। ইতুর অজান্তেই তার ঠোঁটে হাসির রাজ্য দখল করে নিল। ভালো লেগেছে? ইতু শুধু মাথা নাড়িয়ে হ্যাবদক উত্তর দিল। খুশির জন্য কথাই বলতে পারছে না। নীর মৃদু হেসে বলল, আয় কেক কাটবো, তোর ফেভারিট চকলেট কেক।
আর স্পেশাল ব্যাপার হলো কেকটা আমি বানিয়েছি। চল টেস্ট করে বলবি কেমন হয়েছে। ইতু অবাক হয়ে বলল, তুমি বানিয়েছো? নীর বলল। চল। কেক খাওয়া শেষ করে নীর বলল। কেমন লেগেছে? ইতু বলল, খুব ভালো হয়েছে। নীর ইতুর দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল। তুই কি আমার সাথে ডান্স করবি? ইতু মৃদু হেসে হাত বাড়িয়ে দিল। নীর ইতুকে নিজের কাছে নিয়ে স্লো মোশনে কাপল ডান্স শুরু করলো। ইতু যেন ভুলেই গেছে অতীত, ভুলে গেছে জমানো অভিমান অভিযোগ। এখন যে ইতু থমকে আছে নীরের মাঝে। নীরের মন আনন্দের জোয়ারে বয়ে যাচ্ছে নিজের ভালোবাসার মানুষটার সাথে সময় কাটাতে পেরে। নীর ইতুর চোখের দিকে তাকিয়ে মুস্কি হেসে গাইতে লাগলো। অর্ধ চাঁদটা ঠিক আকাশ পানে জলজল করছে, আর পুরো আকাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অজস্র তারা। হিম হাওয়ায় চারপাশ শীতল হাওয়ায় তৈরি হয়েছে। চারপাশে মিষ্টি ভালোবাসারা কানামাছি খেলছে, আর এই আকাশের নিচে দাঁড়িয়ে আছে একজোড়া ভালোবাসা। এ তো কখন থেকে পরম শান্তিতে নীরের বুকের সাথে জড়িয়ে আছে। নীর হঠাৎ বলল, আজ রাত কি এভাবেই পার করতে চাস তুই? ইতুর ঘোর কাটলো, সাথে সাথে নীরকে ছেড়ে দিল। নীর মুস্কি হেসে বলল, চলে যাব। কথাটা শুনে ইতু নীরব দৃষ্টিতে নীরের দিকে তাকালো। এই দৃষ্টি না জানি কত না বলা কথা বলে দিচ্ছে। নীর হঠাৎ ইতুর হাত ধরে হাঁটা ধরলো। ইতুও সমান তালে তাল মিলালো। সিঁড়ি দিয়ে দুজনকে নামতে দেখে হিনা মৃদু হাসলো। নীর হিনার কাছে গিয়ে মুস্কি হেসে বলল, থ্যাংক ইউ হিনা, থ্যাংক ইউ সো মাচ। না ভাইয়া, থ্যাঙ্কস লাগবে না। নীর একবার ইতুর দিকে তাকিয়ে বলল। আসি। বলেই নীর বেরিয়ে পড়ল। ইতু সেই দিকেই তাকিয়ে আছে। হিনা এসে দুষ্টু হেসে বলল, আরে দোস্ত, আর তো 2টা দিন, তারপর তো নির্ভাইয়ার বাড়িতে একসাথে থাকতে পারবি। নির্ভাইয়ার সাথে। চুপ কর তো, ফালতু কথা। কি ফালতু কথা? স্যার, আমার শাড়ি চেঞ্জ করতে হবে। শাহিন সাহেব গম্ভীর ভাব নিয়ে নিজের রুমে বসে আছে। ইতু গুটি সুটি পায়ে রুমে ঢুকে হালকা গলায় বলল, বাবা। শাহিন সাহেব মেয়ের দিকে তাকালো। ইতু বলল, আমি তো এখনই চলে যাব, কথা বলবে না? মা, তুই শুধু রাজি হ। ওই বিয়ে থেকে তোকে মুক্তি করার দায়িত্ব আমার। কি বলছো বাবা? বিয়ে যখন হয়ে গেছে তখন আর কিছু করার নেই। কিন্তু না বাবা, তুমি শুধু শুধু চিন্তা করো না। নীরের মা এত সহজে তোকে মেনে নেবে না। হয়তো সময় লাগবে, কিন্তু ঠিক হয়ে যাবে। আল্লাহ ভরসা। বাবা, আমার যাওয়ার সময় হয়েছে। শাহিন সাহেব দীর্ঘ একটা শ্বাস ফেলে মেয়ের হাত ধরে বাহিরে নিয়ে আসলো। ইতুর মা মুখ চেপে কাঁদছে। তুতুল চাপা কান্নায় মুখ লাল করে ফেলেছে। শাহিন সাহেব গম্ভীর কণ্ঠে বলল, নীর আমার একটা মাত্র রাজকন্যা, ওকে কখনো কষ্ট দিস না, তাহলে কিন্তু আমি নিজে তোকে মেরে জেলে যাব। নীর মুস্কি হেসে বলল। কাকা চিন্তা করবেন না। অতঃপর ইতুকে গাড়িতে উঠালো। গাড়ি ছুটতে লাগলো নীরের বাড়ির উদ্দেশ্যে। ইতু কেঁদে কেঁদে হিসকি উঠে গেছে। নীর ইতুকে কখন থেকে শান্ত হতে বলছে, কিন্তু ইতু শুনছে না। নীর রেগে তাকিয়ে কড়া কণ্ঠে বলল, তুই থামবি? মেজাজ খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। ইতু কান্না মিশ্রিত কণ্ঠে বলল, তুমি খুব বাজে, এখনই আমাকে বকছো। নীর বলল, বকছি। বকা খাওয়ার কাজ করিস কেন? কান্না করে চোখ মুখের কি হাল করেছিস? ইতু গাল ফুলিয়ে বাহিরের দিকে তাকিয়ে মিনমিনে বলল, হার্টলেস। বাড়িতে প্রবেশ করা মাত্রই কাজের লোকেরা চলে আসলো, কিন্তু কাকিকে কোথাও দেখতে পেলাম না। সিঁড়ি দিয়ে একটা সুন্দরী মেয়ে নেমে আসছে। মুখখানা মলিন হয়ে আছে। চিনতে অসুবিধা হলো না, এটা বৃষ্টি আপু। বৃষ্টি মুখে নকল একটা হাসি দিয়ে বলল, আপনারা এসে গেছেন? ইতু কেমন আছো? ভালো আপু, তুমি? আমিও। চলো তোমাকে রুমে নিয়ে যাই, ফ্রেশ হয়ে নাও। কাকি কোথায়? খালামণি রুমে, ওনার মাথা ব্যথা করছে, তো তুমি ফ্রেশ হয়ে নাও, তারপর খালামণির সাথে দেখা করো। ইতু আর কিছু না বলে চুপচাপ বৃষ্টির সাথে উপরে গেল। ইতু রুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে মুখ মুছছিল। হঠাৎ পেটে কারো উষ্ণ স্পর্শ পেয়ে থমকে গেল ইতু। আয়নায় স্পষ্ট নীরের মুখটা দেখা যাচ্ছে। নীর ইতুর চুলে মুখ গুজে চোখ বন্ধ করে ফেলল। ইতুও আবেগে চোখ বন্ধ করে ফেলল। তারপর কাপা কণ্ঠে বলল, কি 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 করছো? নীর চোখ বন্ধ রেখেই বলল, কই কিছুই তো করলাম না।
বৃষ্টি এসেছিল খেতে ডাকতে, নক না করে ভিতরে ঢুকে নিজেই বেকায়দায় পড়ে গেলেও উল্টো ঘুরে বলল। সরি, আমার নক করে আসা দরকার ছিল। বৃষ্টির কণ্ঠ পেয়ে ইতু আর নীর দূরে সরে গেল। নীর বলল, কেন এসেছিলে? ওই খাবার খেতে যাওয়ার জন্য। ওকে, তুমি যাও, আমরা যাচ্ছি। বৃষ্টি মাথা নাড়িয়ে চলে আসলো। বুকের ভেতরটা চিনচিন ব্যথা হচ্ছে, চোখের কোণে কষ্টরাত জড়সড় হলো বৃষ্টির। যাকে ভালোবাসে তাকে অন্য কারোর সাথে দেখা কি যে যন্ত্রণার, এটা শুধু সেই জানে। একতরফা ভালোবাসাগুলোর পরিণতি হয়তো এমনই হয়। ইতু ছোট ছোট পা ফেলে নীরের মার রুমে ঢুকলো। নীরের মা বসে আছে, একটা বই পড়ছে। ইতুকে দেখে চোখ তুলে তাকালো। ইতু হালকা কণ্ঠে বলল, কেমন আছো কাকি? নীরের মা গম্ভীর কণ্ঠে বলল, ভালো, তুই কেমন আছিস? ভালো, খেতে চলো। ইচ্ছে করছে না, মাথা ব্যথা করছে। মাথায় মলম লাগিয়ে দেব? না থাক, এত যত্ন দেখাতে হবে না, পালে আমাকে একটু একা ছেড়ে দে। ইতুর মুখটা ছোট হয়ে গেল। এমন কিছুর মুখোমুখি হতে হবে তা তো জানা ছিল। ইতু কিছু না বলে মাথা নিচু করে চুপচাপ বেরিয়ে পড়ল। খাবার টেবিলে মন খারাপ করে বসতেই নীর বলল, কি হয়েছে তোর? মা কোথায়? কিছু বলেছে তোকে? ইতু তাড়াতাড়ি বলে উঠল, না আমাকে কিছু বলেনি, কাকির মাথা ব্যথা করছে তাই আসেনি। বৃষ্টি বসা থেকে উঠে বলল, আমি দেখে আসি। না, তুমি খাবার খাও। বলেই চম্পাকে খাবার প্লেট নিয়ে মার রুমে যেতে বলল। নীর ও ওর মার রুমের দিকে হাঁটা দিল। টেবিলে বসে থাকলো ইতু আর বৃষ্টি। বৃষ্টি বলে উঠল, তুমি খাচ্ছ না কেন? খেয়ে নাও। ইতু মৃদু হেসে সম্মতি দিল। চাপা খাবার নিয়ে সেলিনার সামনে রাখতেই সেলিনা গম্ভীর কণ্ঠে বলল, এইসব কি আমি কি আনতে বলেছি? নিয়ে যা। তখনই নীর ঢুকে চম্পাকে যেতে বলল। চম্পা চুপচাপ বেরিয়ে পড়ল। নীর সেলিনার সামনে বসে খাবার হাতে নিয়ে বলল। মা, মুখ খোলো। সেলিনা স্পষ্ট জানিয়ে দিল খাবে না। নীর বলল, আমার উপর রেগে খাবে না কেন? তোমার মেডিসিনও আছে, ভুলে গেছো? নাও, মুখ খোলো। ভালোবাসা দেখাতে হবে না এখন। এটা কেমন কথা? আমি কি ভালোবাসি না তোমাকে? বাসিস, না বাসলে আমার কথার অবাধ্য কখনো করতি না। মা, বোঝার চেষ্টা করো। যদি বৃষ্টির সাথে আমার বিয়ে হতো তাহলে আমি নিজে না ভালো থাকতাম, না ও ভালো থাকতে পারতো। এভাবে জেনে শুনে কারোর সম্পর্কে না জড়ানো ভালো। মা মরা মেয়ে, ছোট থেকে এখান থেকে বড় হয়েছে, তোকে কত পছন্দ করতো। ওর কেমন লাগছে তুই জানিস? হয়তো জানি না, কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তুমি চাইলে বৃষ্টির জন্য ভালো ছেলে আনবো। তুমি আমার বন্ধু মেঘকে তো চেনোই, আমাদের এখানে এসেছিল। ও বৃষ্টিকে দেখে পছন্দ করেছিল। মেঘ খুব ভালো ছেলে। বৃষ্টি এখন রাজি হতে চাইবে না। আর তুই যা, এখন খাবো না আমি। ওকে ফাইন, খেতে হবে না, আমিও খাবো না, না খেয়ে কাজে চলে যাব। তুই আমাকে ব্ল্যাকমেল করছিস? এবার মুখ খোলো। সেলিনা না চাইতেও খেয়ে নিল। ইতু আর বৃষ্টি বসে কথা বলছিল। বৃষ্টির চোখ হঠাৎ ইতুর গলায় পড়তেই বলে উঠল, ওয়াও ইতু, তোমার লকেটটা তো খুব সুন্দর, কোথা থেকে কিনেছো? ইতু লকেটটা হাত দিয়ে মুচকি হেসে বলল, নির্ভয়ে দিয়েছে। বৃষ্টি মৃদু হেসে বলল, খুব সুন্দর। এর মাঝে নীর রুমে এসে আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে গেল। কিছুক্ষণ পর বেরিয়ে আসতেই ইতু বলল, কোথায় যাচ্ছ? নীর মুচকি হেসে বলল, কাজে, আসতে রাত হবে, বৃষ্টি ওর খেয়াল রেখো। ঠিক আছে, চিন্তা করবেন না। এর মাঝে নীরের ফোন বেজে উঠল। নীর কল রিসিভ করে বলল, হ্যালো, ধরতে পেরেছিস? ভেরি গুড, আমি আসছি, ধরে রাখ, পালাতে যেন আর না পারে। বলেই কল কেটে আলমারি থেকে গানটা বের করে নিল। ইতু গান দেখে ভয় পেয়ে গেল। তারপর বলল, ওটা নিয়ে কোথায় যাচ্ছ? নীর বলল, এটা ছাড়া কি যাওয়া যায় নাকি যখন তখন? বৃষ্টি, আমি তো বলতেই ভুলে গেছি, মা তোমাকে ডেকেছিল। ও আচ্ছা, আমি গেলাম। বৃষ্টির রুম থেকে বেরিয়ে যেতেই নীর হঠাৎ ইতুর কপালে নিজের অধর ছুয়ালো। তারপর মিষ্টি হেসে ইতুর গাল টেনে বলল, আসি, আর তুই পড়তে বস, কাল ভার্সিটি যাবি আবার। বলে নীর বেরিয়ে পড়ল। ইতু কিছুক্ষণ অবাক হয়ে থেকে হঠাৎ লাজুক হাসল। সামনে একটা ছেলেকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। তার সামনে নীর পকেটে হাত দিয়ে সিরিয়াস ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, আর তার আশেপাশে মেঘ দাঁড়ানো। সব নীরবতার সমাপ্তি ঘটিয়ে নীর বলল, বল, এখন পর্যন্ত কতগুলো মেয়েকে বাইরে পাচার করেছিস? চেয়ারের সাথে বাঁধা আহত ছেলেটা বাঁকা হেসে বলল,
তা জেনে কি করবেন অফিসার? ভালোই ভালোই আমাকে যেতে দিন। তা তো সম্ভব না। তোদের লজ্জা করে না? সেই মেয়েদের গর্ভে জন্ম নিয়েছিস, সেই মেয়েদের বাইরে পাচার করে দিস। অত সব দিয়ে আমার কি? আমাকে ছেড়ে দেন, না হলে আপনার সামনে ঘোর বিপদ অপেক্ষা করছে। বিয়ে করেছে নতুন শুনেছি, আপনার বউটা বলে হেব্বি সুন্দরী। ওকে। আর কিছু বলার আগে রেগে একটা লাথি মারলো নীর। ছেলেটা আর্তনাদ করে চেয়ার নিয়ে পড়ে গেল। নীর আর কিছু করার আগে মেঘ নীরকে ধরে ফেললো, তারপর বলল, ওর কথায় কান দিস না, ও কিছুই করতে পারবে না। নীরের চোয়াল শক্ত হয়ে গেল। নীর কিছু করার আগে মেঘ ধরে ফেললো। মেঘ জোর করে নীরকে বাহিরে নিয়ে আসলো, আর ভিতরে ছেলেটা পাগলের মতো হেসেই চলেছে। নীর মেঘকে বলল, আমাকে ছাড়, ওকে তো। রিল্যাক্স নীর, তোর আঘাত লেগেছে, তুই বাড়ি যা। এইসব কিছু না। আমি আস্তে আস্তে কিভাবে পালালো? মাদ্রাসা না দেখলে তো এই অমানুষটার হাতের বাইরে চলে যেত। ওকে কড়াকাটে রাখিস, আবার যেন না পালায়। না জানি কতগুলো মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছে, ওদের পাচার করার আগে উদ্ধার করতে হবে। আরও একা নয়, কেউ আছে এখনো যে হাতের নাগালে নেই, গা ঢাকা দিয়ে আছে। ওকে খুঁজে বের করতে হবে, নাহলে আরো কত মেয়ে জীবন নষ্ট হবে। হোম, আমরা গোপনে খোঁজ চালিয়ে যাচ্ছি, আশা করি দ্রুত ধরতে পারবো। রাত 11টা ছুঁই ছুঁই। ইতু বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছে। হঠাৎ রুমের ভেতর থেকে আওয়াজ পেয়ে নীরবে এগিয়ে গেল। দেখলো নীর এসেছে। নীরকে দেখে ইতুর ঠোঁটে হাসি ফুটল, কিন্তু পরক্ষণেই ভয় চেপে ধরলো ইতুকে। নীর শার্ট খুলছিল, পিছন থেকে শরীরে আঘাত দেখা যাচ্ছে, অনেক জায়গায় ছিল রক্ত শুকিয়ে আছে। ইতু ঘাবড়ে বলল, নীর ভাইয়া, কি হয়েছে তোমার? ইতুকে দেখে নীর আবার শার্ট গায়ে জড়িয়ে বলল। কই, কি হয়েছে? ইতু রেগে সামনে গিয়ে বলল, শার্ট খুলো। নীর অবাক হওয়ার ভঙ্গিতে বলল, কি, তুই খালি রুমে আমার মান সম্মান দেখে হাত বাড়াচ্ছিস? ইতু রেগে বলল, ফাজলামো বন্ধ করো, আমি মোটেও মজার মুডে নেই। নীর হঠাৎ ইতুর কোমর টেনে নিজের কাছে এনে বলল, তাহলে কিসের মোডে আছিস? ইতু রেগে নীরের হাতের বাহুতে থাপ্পড় দিয়ে বলল, অসভ্য। নীর চোখ বন্ধ করে ফেলল। ইতু ঘাবড়ে বলল, সরি, আমার খেয়াল ছিল না, এখন বসো এখানে। নীরকে বসিয়ে ইতু মেডিসিন নিয়ে এসে ক্ষত স্থানে ঔষধ লাগিয়ে দিতে লাগলো খুব সাবধানে। আর নীর আয়নাতে পর্যবেক্ষণ করতে লাগলো ইতুকে। হঠাৎ ইতুর হাত টান দিয়ে কোলে এনে বসিয়ে দিল। ইতু হকচকিয়ে বলল, কি করছো চারু? নীর ইতুকে জড়িয়ে ধরে বলল, তুই কাছে থাক, আর কিছু লাগবে না। তাড়াতাড়ি উঠে বলল, ফ্রেশ হয়ে নাও, আমি খাবার আনছি। বলেই বিদ্যুতের গতিতে রুম থেকে বেরিয়ে পড়ল। নীর ইতুর বিহেভিয়ার দেখে হুহা করে হেসে উঠল। খাওয়া শেষ করে নীর বিছানায় গিয়ে বসলো। ফোন বের করে কার সাথে যেন কথা বলে ইতুর দিকে তাকালো। ইতু বই নিয়ে বসেছে। নীর কিছুক্ষণ নীরব দৃষ্টিতে তাকিয়ে রইল ইতুর দিকে, অতঃপর বলল, আর কতক্ষণ পড়বি? ইতু নীরের দিকে তাকিয়ে বলল, আরো কিছুক্ষণ। নীর কিছু না বলে কয়েকটা ফাইল নিয়ে বসলো। ইতু হঠাৎ নীরকে বলে উঠল, নীর ভাইয়া, বল। তুমি তো চাইলে বৃষ্টি আপুকে বিয়ে করতে পারতে। বৃষ্টি আপু যেমন মিষ্টি দেখতে, তেমন ভালো মানুষ। তাহলে কাকিও আর রেগে থাকতো না, সবকিছু স্বাভাবিক থাকতো। হঠাৎ এই কথা কেন? বৃষ্টি আপু তোমাকে খুব ভালোবাসে। তুই বাসিস না, চুপচাপ পড়। ইতু আর কিছু না বলে বইয়ের দিকে নজর নিক্ষেপ করলো। বেশ কিছুক্ষণ পর নীর ফাইল থেকে মুখ তুলে ইতুর দিকে তাকিয়ে দেখলো ইতু স্টাডি টেবিলে মাথা রেখে ঘুমিয়ে আছে। নীর মুচকি হেসে ইতুর কাছে গিয়ে আস্তে করে ইতুকে পাজা কোলে নিয়ে বিছানার দিকে গেল। ইতুর চোখ হালকা খুলে অস্পষ্ট কণ্ঠে বলল, কি করছো? নীর বলল, বেডে নিয়ে যাচ্ছি, পড়তে বসলে ঘুম পায়, তাই না? পড়তে বসলে খুব ঘুম পায়। পড়াশোনা একটা। নীর ইতুকে বাহুডোরে আবদ্ধ করে শুয়ে পড়ল। ইতু বলল, ছাড়ো আমাকে। নীর রেগে বলল, চুপচাপ ঘুমা, আমাকে ঘুমাতে দে। ইতু আরো কিছু বলতে চেয়েও পারল না, ঘুমের সমুদ্রে ডুবে গেল। নীর ইতুর মাথায় একটা চুমুক দিয়ে চোখ বন্ধ করে ফেলল পরম শান্তিতে। দূর মসজিদ থেকে পবিত্র আজানের ধ্বনি ভেসে আসছে। আজানের আওয়াজে চোখ খুলে তাকালো নীর। চোখ খুলতেই প্রিয়তমার স্নিগ্ধ মুখখানা সামনে পড়ল। কি অসম্ভব মায়াবী দেখাচ্ছে ইতুকে। ইতু নীরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। নীর মৃদু আওয়াজে ডাকতে লাগলো,
ইতু, এই তো, ওঠো। ইতু হালকা চোখ খুলে বলল, কি হয়েছে? নীর মৃদু হেসে বলল। ফজরে আজান হয়েছে, নামাজ পড়বা না? ওঠো। ইতু ঘুম ঘুম কণ্ঠে বলল, নীর বুঝতে পারল ইতু এখনো ঘুমের ঘোরে আছে। নীর এবার ইতুর কানের কাছে এসে জোরে বলল। ইতু, ইতু লাফিয়ে উঠে পড়ল, আতঙ্কিত হয়ে তাকিয়ে রইল নীরের দিকে। নীর হেসে কুটি কুটি। নীর বলল, কত ডাকছি, উঠছিলে না, তাই তো চেঁচাতে হলো। এবার ফ্রেশ হয়ে উজু করে নামাজ পড়ে নাও। ইতু আর কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। ইতু কিছুক্ষণ পর বের হয়ে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়ালো। এদিক দিয়ে নীর সাদা পাঞ্জাবি পরে অজু করে মাথায় টুপি দিয়ে মসজিদের উদ্দেশ্যে হাঁটা দিল। ফজরের নামাজ শেষ করে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল। বাড়ির গেটের সামনে আসতেই নীর থমকে গেল এক দৃশ্য দেখে। কি অসাধারণ স্নিগ্ধকর সেই দৃশ্য! ইতু বারান্দায় দাঁড়িয়ে ভোরের সতেজ হাওয়া গায়ে মাখছে। প্রকৃতির মাঝে ইতু আজ হারিয়ে যেতে চায়। নীর মৃদু হেসে বাড়ির ভিতরে গেল। ইতু মৃদু হেসে উঠল পাখিদের চঞ্চলতা দেখে। হঠাৎ চোখের সামনে এক কাপ চা কেউ এগিয়ে দিল। কাপ ধরা হাতটার মানুষের দিকে তাকিয়ে দেখল নীর। ইতু কাপটা নিয়ে মুচকি হেসে সামনে তাকালো। নীরও সঙ্গ দিল। বেশ কিছুক্ষণ দুজন চুপ হয়ে প্রকৃতির দিকে তাকিয়ে রইল। হঠাৎ নীর বলল, এত গভীরভাবে কি দেখছিস? ওই দেখো, গাছের ডালে দুটো চড়ুই পাখি কখন থেকে খুনসুটি করছে। খুব সুন্দর দেখাচ্ছে সবকিছু। খুব সুন্দর। মাঝে মাঝে এমন নিখুঁতভাবে তো আমাকেও দেখতে পারিস। তোমাকে সাদা পাঞ্জাবিতে খুব ভালো দেখাচ্ছে নীর ভাইয়া। এই, তুই ভাইয়াটাকে বন্ধ করবি? কেউ শুনলে হাসবে। আমার তো ছোট থেকে এই অভ্যাস, এত সহজে যাবে না। অভ্যাস চেঞ্জ কর, না হলে তোর খবর আছে। কোন বেলার খবর? সব বেলায়। আমি রুমে গেলাম, রেডি হয়ে ভার্সিটি যাব বলে ইতু রুমে চলে গেল। ইতু রুমে গিয়ে বোরকা পরে রেডি হলো। কিছুক্ষণ পর দুজন বেরিয়ে পড়লো। ভার্সিটির সামনে এসে গাড়ি থামলো নীর। ইতু নামতে যাবে তখনই নীর বলল, ইতু দাঁড়া। ইতু নীরের দিকে ফিরে বলল, কি হয়েছে? নীর বলল, একটু কাছে আয় তো। ইতু একটু মাথা এগিয়ে নিয়ে বলল, বলো। নীর ইতুর কপালে একটা ভালোবাসা দিয়ে বলল, সাবধানে থাকিস। ইতু তাড়াতাড়ি নেমে পড়ল। তারপর বলল, তুমিও সাবধানে থেকো বলেই উল্টো দিকে হাঁটা দিল। নীর মুস্কি হেসে তাকিয়ে থাকলো যতক্ষণ না ইতু গেট দিয়ে ভিতরে ঢুকলো। ইতু ভিতরে যাওয়ার পর নীর চোখে সানগ্লাস দিয়ে গাড়ি স্টার্ট দিল। নীর নিজের ক্যাবিনে বসে আছে। মেঘ এসে বলল, নীর দুটো ছেলে ধরা পড়েছে। ওরা আমাদের সব ইনফরমেশন ওদের বসকে পাঠাতো। নীর চিন্তাশীল ভাবে বলল, ওরা মুখ খুলেছে, কে ওদের বস? না, প্রচুর মারা হয়েছে ওদের, তাও কেউ মুখ খুলছে না। নীর বসা থেকে উঠে বলল, চল আমি দেখি কতক্ষণ চুপ থাকে। নীরকে ভিতরে ঢুকতে দেখে একটা অফিসার ওই ছেলেগুলোকে ফিসফিসিয়ে বলল, আগেই বলেছিলাম, যা যা আছে এখন বলে দে। নীর স্যার আসলে খবর আছে তোদের। শুনলি না তো? হোক এখন। ছেলেগুলো আতঙ্কিত ভাবে নীরের দিকে তাকালো। ইতু নিজের রুমে বসে বসে ক্লান্ত, তাই উঠে হাঁটতে লাগলো বাড়ির ভিতরে। বৃষ্টি নিচ থেকে উপরে উঠছিল। ইতুকে দেখে বলল, কি করছো ইতু? কিছু না আপু, ভালো লাগছিল না তাই হাঁটছিলাম। গল্প করবা? সরি ইতু, আমার মাথা ব্যথা করছে, একটু ঘুমাবো। ওহ ঠিক আছে, যাও। আচ্ছা কাকি কোথায়? খালামুনি বাইরে গেছে। ওহ ঠিক আছে। বৃষ্টি নিজের রুমে গিয়ে মেডিসিন খেয়ে দরজা আটকে ঘুমিয়ে পড়ল। ইতু পুরো বাড়ি হাঁটতে লাগলো। হঠাৎ কোনারের স্টোর রুমটা চোখে পড়ল ইতুর। দরজা খুলে ভিতরে ঢুকলো। অনেক ধুলোবালি রুমে। কয়েকটা কাশি উঠল ইতুর। রুমের জানালাটা খুললো। রুমে বাহিরে আলো আসলো। আলোতে রুমের ভিতরে জিনিসপত্র দেখা যাচ্ছে। নীরের ছোটবেলার কিছু খেলনা ইতু হাতে নিয়ে হেসে উঠল। হঠাৎ জানালা দিয়ে প্রবল হাওয়া রুমে প্রবেশ করলো। বাতাসের ধাক্কায় রুমের দরজাটা ঠাস করে আটকে গেল। ইতু লাফিয়ে উঠল, কিন্তু বেশি একটা পাত্তা দিল না। অন্যান্য আসবাবপত্র দেখতে লাগলো। একটা ছোট গিটার টয় উপরে ছিল। ওটা ধরতে গিয়ে একটা ধুলোবালি ভরা কাপড়টা ইতুর মুখে পড়ল। ইতুর দম আটকে আসতে লাগলো। অনেক কাশি হতে লাগলো। অনেকটা অস্থির হয়ে উঠল। ইতুর ডাস্ট অ্যালার্জি আছে।
ইতুর এখন রুম থেকে বেরিয়ে যাওয়া দরকার, না হলে আরো অবস্থা খারাপ হয়ে যাবে। ইতু দরজার কাছে এসে দরজা খুলতে গেলে কিন্তু দরজা খুলল না। বারবার টানতে লাগলো কিন্তু দরজা খুলল না। দরজা লক হয়ে গেছে। বারবার ধাক্কাতে লাগলো আর অনেক কষ্টে ডাকতে লাগলো, কেউ আছে? বৃষ্টি আপু, কেউ আছে? কেউ আছে? বের করো আমাকে, আমার দম আটকে আছে। কেউ আছে? নির্ভয়া। একসময় ইতুর চোখ ঝাপসা হয়ে গেল, আস্তে আস্তে চোখ বুজে গেল। চোখ বন্ধ করে অনেক কষ্টে বলল, নির্ভয়া। নীর ছেলে দুটোর কাছে গিয়ে একটা চেয়ার টেনে বসলো, তারপর একটা হাসি দিয়ে বলল, কি খবর আপনাদের সাহসী গুপ্তচর? আরে রনি, স্যারদের খাতিরের জন্য চা কফি আনো। নীরকে খুব ভয়ঙ্কর লাগছে ছেলেগুলোর কাছে। ছেলেগুলো শুকনো ঢোক গিলে একে অন্যের দিকে তাকালো, তারপর পুনরায় নীরের দিকে তাকালো। এবার নীরের মুখে ওদের কলিজা শুকিয়ে আসলো। নীর রাগে কটমট করতে করতে দাঁতে দাঁত চেপে বলল, সহজভাবে বলবি নাকি অন্য ব্যবস্থা করব? আমাকে যদি এই চেয়ার ছেড়ে উঠতে হয় তাহলে তোদের খুব খারাপ হয়ে যাবে। একটা ছেলে কাঁপতে কাঁপতে বলল, আমরা কিছু জানি না স্যার। নীর বিদ্যুতের গতিতে চেয়ার থেকে উঠে চেয়ারটা নিয়ে ওই ছেলেটাকে দিয়ে এক বাড়িতে চেয়ারটা ভেঙে গেল। ছেলেটা ভয়ঙ্কর আর্তনাদ করে নিচে পড়ে ছটফট করতে লাগলো। ওই ছেলেটাকে দেখে পাশের ছেলেটা আধমরা অবস্থা প্রায়। নির্জল শক্ত করে রক্তচক্ষু নিয়ে চেয়ারে বসা ছেলেটার দিকে তাকাতেই ছেলেটা কাঁপতে কাঁপতে বলল, বলছি স্যার, বলছি। নীর মেঘের দিকে ইশারা করে বাইরে চলে গেল, নিজের চেয়ারে গিয়ে বসলো। কিছুক্ষণ পর মেঘ এসে বলল, লোকেশন পেয়ে গেছি, আমরা এক্ষুনি বের হব। নীর চিন্তিতভাবে বলল, যত দ্রুত সম্ভব বের করতে হবে আর মেয়েগুলোকে উদ্ধার করতে হবে। যতক্ষণ না পারছি শান্তি পাচ্ছে না। টেনশন করিস না, বেশি দ্রুত মেয়েগুলোকে উদ্ধার করতে পারবো ইনশাল্লাহ। নীর বাড়ি ফিরছিল। ঘড়ির কাঁটা রাত 10টা অতিক্রম করছে। হঠাৎ কিছু একটা ভেবে মুস্কি হেসে গাড়ির সিটে রাখা লাল শাড়িটার দিকে তাকালো। বাড়ি পৌঁছে গাড়ি পার্ক করে শাড়িটা নিয়ে বাড়ির ভেতরে ঢুকলো। হলরুমে নীরের মা আর বৃষ্টি চুপ হয়ে বসে আছে। নীর বলল, কি হয়েছে? নীরের মা কিছু বলল না। বৃষ্টি বলতে চেয়েও থেমে গেল। কারো কোনো শব্দ না পেয়ে নীর রুমের দিকে পা বাড়ালো। দৌড়ে রুমে চলে গেলে শাড়িটা বিছানায় রেখে হেসে বলতে লাগলো, এই তো কোথায় তুই? সারা রুম খুঁজে কোথাও পেল না। নীর অস্থির হয়ে উঠল। দৌড়ে নিচে নেমে নীর বলল, মা, বৃষ্টি কোথায়? নীরের মা গম্ভীর কণ্ঠে বলল, কি জানি, ও কি আমাদের কিছু বলার প্রয়োজন মনে করে? মানে? আমি জানি না, বাইরে থেকে এসে ইতুকে দেখিনি। মেয়েটার কি বুদ্ধি হবে না, কোথায় গেছে বলে গেল কি হয়? আর কত রাত হয়েছে এখনো ফিরলো না। মানে কি, কিসব বলছো বৃষ্টি? আমি জানি না, নির্ভয়ে সন্ধ্যার দিকে দেখেছিলাম। ও বলল ওর ভালো লাগছে না, তাই হাঁটছিল। আমার মাথা ব্যথা করছিল, তাই মেডিসিন খেয়ে ঘুমিয়েছিলাম। উঠে দেখি খালামানি চলে এসেছে, কিন্তু ইতুকে দেখিনি। নীরের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। অজানা ভয় চেপে বসলো। আর দেরি না করে দৌড়ে গেটের সামনে গিয়ে দারোয়ানকে বলল, মিজান, কি বাড়ি থেকে বের হয়েছিল? না তো আপুমনি, বাইরে যায় নাই। কেন ভাইয়া? নীর দ্রুত বাড়িতে ঢুকে সিসিটিভি গুলো চেক করতে লাগলো। সিসিটিভি ফুটেজ দেখে দ্রুত স্টোর রুমে গেল। দরজা ধাক্কাতে লাগলো কিন্তু খুলল না। ওপর থেকে আওয়াজ পেয়ে নীরের মা, বৃষ্টি আরো কতগুলো কাজের লোক উপরে গেল। সেলিনা ছেলের এই অবস্থা দেখে ভয় পেয়ে গেল। তারপর বলল, নীর, কি করছিস বাবা? তো লেগে যাবে। নীর ধাক্কাতে ধাক্কাতে বলল। ভিতরে মা। নীর শরীরের বল প্রয়োগ করে জোরে কয়েকটা ধাক্কা দিতেই দরজা খুলে গেল। ইতুকে এমন নিস্তেজে ফ্লোরে পড়ে থাকতে দেখে নীরের দুনিয়া যেন কেঁপে উঠল। ইতু ধীরে ধীরে চোখ খুলল। নীরের মা পাশে বসা, তার কাছে বৃষ্টি দাঁড়ানো। ঘড়িতে সময় রাত 2টা। বৃষ্টি বলল, তোমার কেমন লাগছে এখন? ইতু শোয়া থেকে আধশোয়া হয়ে বসলো। রুমের চারপাশে চোখ বুলিয়ে নীরকে খুঁজতে লাগলো। নীর বারান্দায় দাঁড়িয়ে আছে। নীরের মা বলল, তোকে কে বলেছিল স্টোর রুমে যেতে?
সবাইকে চিন্তায় ফেলতে তোর ভালো লাগে তাই না? সরি কাকি। শরীর কেমন লাগছে এখন? ভালো। আমি খাবার পাঠাচ্ছি, লক্ষ্মী মেয়ের মতো খেয়ে ওষুধ খেয়ে নিবি। ইতু মাথা নিচু করে সম্মতি দিল। নীরের মা রুম থেকে বেরিয়ে পড়ল। বৃষ্টি ইতুর কাছে এসে বলল, সরি ইতু, আমি তোমার সাথে থাকলে এমন কিছু হতো না। না আপু, তোমার কোনো দোষ নেই। আরেকটা কথা, নীর ভাইয়া কিন্তু খুব রেগে আছে। বলে বৃষ্টি উঠে চলে গেল। নীর এখনো বারান্দায় দাঁড়িয়ে আছে, রুমে আসেনি। ইতু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে নীরের, কিন্তু নীরের কোনো আসার নাম নেই। ইতু রেগে তাকালো নীরের দিকে, তারপর ভাবতে লাগলো, এই লোকটা এমন কেন? আমার তো খুব ইচ্ছে করছে ওনাকে জড়িয়ে ধরতে, কিন্তু এত আমার কাছে আসছেই না। ইতু বিরক্ত হয়ে উঠে বারান্দায় গিয়ে নীরের পিছনে দাঁড়ালো। কিছুক্ষণ চুপ থেকে ডেকে উঠল, নীর ভাইয়া। নীর পিছনে ঘুরে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল গালে। ইতু গালে হাত দিয়ে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। সেকেন্ডে চোখ দিয়ে বৃষ্টিপাত শুরু। মাথা নিচু করে ঠোঁট উল্টে ভ্যা ভ্যা করে কান্না করে দিল। ইতুর কান্না দেখে নীর আরো রেগে গেল। ইতুর হাত ধরে টেনে দেয়ালের সাথে চেপে ধরে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, খবরদার কান্না করবি না। আমাকে কষ্ট দিতে খুব ভালো লাগে তাই না? মেরে ফেলতে চাস আমাকে? ইতু ভয়ে কান্না করতে করতে বলল, "আ- আ- 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 আমি।" নীর আবার ধমক দিয়ে বলল, চুপ। ইতু কেঁপে উঠল। এর মাঝে ঘরের দরজায় কেউ নক করলো। নীর ইতুকে ছেড়ে দরজার কাছে গেল, দেখলো বৃষ্টি খাবার নিয়ে এসেছে। নীর খাবার নিয়ে রুমে আসলো। ইতু এখনো বারান্দায় দাঁড়িয়ে মুখ চেপে কান্না করছে। নীর বারান্দায় গিয়ে ইতুর হাত টেনে রুমে নিয়ে আসলো, তারপর বসিয়ে খাবার হাতে নিয়ে বলল, মুখ খোল। না খাবো না। আমাকে রাগাস নেই তো, মুখ খোল। কথা কানে যায় না? আরেক গালে দেবো আরেকটা, মুখ খোল। ইতু কিছু না বলে চুপ হয়ে রইল। নীর ইতুর মুখ চেপে জোর করে খাবার মুখে ঢুকিয়ে দিল। ইতু হতভম্ব হয়ে তাকিয়ে রইল। নীর গম্ভীর কণ্ঠে বলল, আমার দিকে না তাকিয়ে থেকে মুখের খাবার শেষ কর। খাওয়া শেষ করে মেডিসিন খেয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল ইতু। উল্টো দিকে ঘুরে কান্না করতে লাগলো আর মনে মনে বলতে লাগলো, আর কথা বলবো না তোমার সাথে। তুমি আসলে একটা হার্টলেস, ভীষণ পচা, ভীষণ তুমি। হঠাৎ ঘাড়ে কারো উষ্ণ স্পর্শ পেয়ে থমকে গেল ইতু। নীর ঘাড়ে মুখ ডুবিয়ে জড়িয়ে ধরে আছে। ইতু কিছু বলছে না। এই হার্টলেস ছেলেটার সাথে আর কোনো কথা নাই। হঠাৎ ঘাড়ে পানির স্পর্শ পেয়ে ইতু অবাক হয়ে গেল, নির্ভয়া কি কান্না করছে? ইতু এই মুহূর্তে কি করবে বুঝে উঠতে পারছে না। নীরের সাথে কি কথা বলা দরকার? ইতুর ভাবনার মাঝে নীর কান্না মিশ্রিত কণ্ঠে বলতে লাগলো, আই এম সরি তু, তোকে হাট করার কোনো ইচ্ছে আমার ছিল না। তুই বুঝবি না, যখন তোকে ওভাবে ফ্লোরে পড়ে থাকতে দেখেছি আমার যেন জান বেরিয়ে গিয়েছিল। সরি, আই এম রিয়েলি সরি। ইতু আর নিজেকে ঠিক রাখতে পারল না। উল্টো দিকে ঘুরে ছলো ছলো দৃষ্টিতে তাকিয়ে বলল, নির্ভয়া, আই এম সরি। আমি ইচ্ছে করে তোমাকে কষ্ট দেইনি। তুমি প্লিজ এমন করো না। আমার খুব কষ্ট হচ্ছে তোমাকে এভাবে দেখে। এ আবার কান্না শুরু করেছিস? চুপ কর। সরি। থাম পাগলি, তোর কোনো দোষ নেই। তুই সরি বলছিস কেন? এখন ঘুমা, অনেক রাত হয়েছে, কাল ভার্সিটি যেতে হবে না? আর তুমি? আমি আবার কি? তুমি কাজে যাবে? তা তো যেতেই হবে। তুমি কাল ছুটি নাও। সম্ভব না, অনেক কাজ আছে, এখন ঘুমা। বলেই ইতুকে বাহু ধরে আবদ্ধ করে নিল। ইতুও আস্তে আস্তে হাত দিয়ে নীরকে জড়িয়ে ধরল। নীর বেশ অবাক হলো, ইতুও ওকে জড়িয়ে ধরেছে। নীর যেন ভালো লাগার রাজ্যে ডুবে গেল। নীর হঠাৎ বলল, ইতু, আমি কি ঠিক দেখছি? তুই কি সত্যি? ইতু হঠাৎ নীরের ঠোঁটে এক আঙুল দিয়ে কথা আটকে দিল। নীর পুরো অবাক হয়ে গেল। ইতু চোখ বন্ধ রেখেই বলল, ঘুমাও। নীর মুস্কি হেসে ঠোঁটে রাখা আঙুলে চুমু খেতেই ইতু সাথে সাথে আঙুল সরিয়ে নিল। নীর মুস্কি হেসে চোখ বন্ধ করে নিল। নীর কেবিনে বসে আছে। নীরের মনটা আজ একটু হালকা, কারণ 26 জন মেয়েকে উদ্ধার করতে পেরেছে, তাদের আপনজনদের কাছে ফিরিয়ে দিতে পেরেছে। কিন্তু তাদের মাঝে একটা মেয়েকে খুব নির্যাতন করা হয়েছে। মেঘ এসে নীরের সামনে চেয়ারে বসলো। নীর মেঘকে বলল, ওই সীমা, মেয়েটার কি অবস্থা? হসপিটালে আছে, ওর বাবা মাও আছে। এতদিন পর মেয়েকে পেয়ে যেমন খুশি হয়েছে
তেমনি মেয়েকে এমন অবস্থায় দেখে খুব ভেঙে পড়েছে। কিন্তু আমার যাওয়ার আগে পালিয়েছে অসভ্যটা। ও এখন আমাদের নাগালের বাইরে। আরও অনেক মেয়ে আছে যাদের আটকে রাখা হয়েছে। মামুন লোকটা ভীষণ খারাপ। এমন কোনো ক্রাইম নাই যে সে করে নাই। ওকে দ্রুত খুঁজে বের করতে হবে। এর মাঝে টেলিফোন বেজে উঠল। নীর ফোন ধরে বলল, হ্যালো। অপর পাশের কথা শুনে স্পিকারে দিল। নীর আবার বলল, হ্যালো। ওপাশ থেকে লোকটা ভিলেন মার্কা হাসি দিয়ে বলল, কে অফিসার নীর? আপনি কি ভেবেছেন আমাকে ধরা এত সহজ? শাট আপ। আরে আরে আস্তে। আপনি আজ অনেক ক্ষতি করে দিলেন। অন্যের বউ বোনের জন্য এত মায়া, এত চিন্তা। যদি আপনার বউ বোন হয় তাহলে কেমন হয়? মুখ সামলে কথা বল, তোকে শেষ করে ফেলবো। টু 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 টু। নীর রেগে মেঘকে বলল। নম্বর ট্র্যাক কর ফার্স্ট। নীর চিন্তায় পড়ে গেল। ইতু ওয়াশরুম থেকে বেরিয়ে এসে আয়নার সামনে ভেজা চুল ঝাড়ছিল আর গুনগুন করছিল। হঠাৎ পেছন থেকে কেউ জড়িয়ে ধরতেই আঁকতে উঠল। পরক্ষণেই আবার শান্ত হয়ে গেল। মৃদু হেসে বলল, তুমি এত তাড়াতাড়ি চলে আসলে যে? ভালো লাগছে না তাই তাড়াতাড়ি চলে আসলাম। ঠিক আছে, ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য চা নিয়ে আসি। ওকে। ইতু রান্নাঘরে গিয়ে ভালো মতো চা বানিয়ে রুমে গিয়ে দেখে নীর আগের শার্টেতেই বিছানায় শুয়ে আছে। ইতু মুস্কি হেসে নীরের কাছে গিয়ে বসলো। ইতু বলল, না ফ্রেশ হয়ে শুয়ে পড়লে যে? নীর চোখ না খুলেই ইতুর কোলে মাথা রেখে বলল, চুলগুলো নেড়ে দে না বউ। ইতু বউ ডাকটা শুনে মুস্কি হাসলো। তারপর বলল, ফ্রেশ হয়ে নাও। নীর বলল, না, ইচ্ছে করছে না, ঘুমাবো। আর শোন, মেঘ আসলে ডেকে দিস। ইতু নীরের চুলগুলো নেড়ে দিতে লাগলো। বৃষ্টি রান্নাঘরে জুস বানাচ্ছিল। হঠাৎ কলিং বেল বেজে উঠল। বৃষ্টি গিয়ে দরজা খুলল। বৃষ্টি মেঘকে দেখে মুস্কি হেসে বলল, কেমন আছেন? মেঘ আগের ন্যায় তাকিয়ে আছে। বৃষ্টি আবার বলল, শুনতে পাচ্ছেন? মেঘের এতক্ষণে ঘোর কাটলো। নিজেকে স্বাভাবিক করে বলল, কিছু বললে? বললাম কেমন আছেন। ও ভালো, তুমি? আমিও ভিতরে আসুন। জি বলুন, কি খাবেন? চা নাকি কফি নাকি ঠান্ডা কিছু? তুমি যেটা খাওয়াবে। মানে? মানে হলো কফি। ওকে। আর শোন, বলুন। নীরকে ডেকে দাও। ওকে। বৃষ্টি কফি বানিয়ে মেঘকে দিয়ে উপরে গেল। নীরকে ডাকতে গেল। দরজায় নক করতেই ইতু এসে দরজা খুলে দিল। বৃষ্টিকে দেখে বলল, কিছু বলবা আপু? বৃষ্টি বলল, নীর ভাইয়াকে বলো মেঘ ভাইয়া এসেছে। ইতু বলল, ঠিক আছে। বৃষ্টি চলে গেল। ইতু গিয়ে নীরকে ডেকে তুলল। নীর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হতেই ইতু দৌড়ে সামনে গিয়ে বলল, নীর ভাইয়া শোনো। নীর বলল, বল। আমি ওদের বাড়িতে যাব কিছুদিনের জন্য। বাবা মা তুতুল সবাইকে দেখতে খুব ইচ্ছে করছে। এখন না, তোকে একা যেতে দেবো না। কেন? তাহলে তুমিও আমার সাথে চলো। এখন না। কেন? প্লিজ। না ইতু, এখন জেদ করিস না। না না, যাব। চুপ না করিস না। ইতু কেঁপে উঠল ধমক শুনে। ফেসটা বাচ্চাদের মতো করে ফেলে। এই বুঝি কেঁদে ফেলবে। নীর নিজেকে শান্ত করে ইতুর হাত ধরে বলল, ইতু শোন। ইতু হাত ছাড়িয়ে নিয়ে চলে গেল। অনেকটা রাত হয়ে এসেছে। আকাশে বাঁকা অর্ধ চাঁদ দেখা যাচ্ছে। সেই চাঁদের আলো গায়ে মেখে বারান্দায় দাঁড়িয়ে আছে ইতু। শীতল পরিবেশ, মাঝে মধ্যে ঝড়ো বাতাস এসে ছুঁয়ে দিচ্ছে ইতুকে। কপালের উপর পড়ে থাকা চুলগুলো নেড়ে উঠছে। সে বাতাসের ঝাপটায় ইতু এক মনে আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ কোমরে কারো শীতল স্পর্শ অনুভব করলো। সাথে সাথে কেঁপে উঠল। ইতু কিছু বলল না। নীর হালকা কণ্ঠে বলল, রাগ করেছিস? সরি ইতু, আমি কিছুদিন ধরে খুব চাপে আছি, তাই হঠাৎ রেগে যাই। তোকে বোঝাতে পারবো না, তোদের নিয়ে কত চিন্তায় থাকি। আমাদের নিয়ে কিসের চিন্তা? বাদ দে, আমার কাজের প্রেশারটা কমুক, আমি তোকে নিয়ে যাব। সত্যি? সত্যি। আচ্ছা, ওই লাল শাড়িটা কার? তোর জন্য এনেছিলাম, কিন্তু কত কি হয়ে গেল খেয়ালই ছিল না। সত্যি খুব সুন্দর শাড়ি। একটু শাড়িটা পরে সাজবি শুধু আমার জন্য? নীর ঘোর লাগা কণ্ঠে বলল। ইতু শিউরে উঠল। লাজুক হেসে মাথা নিচু করে ফেলল। ইতু রুমের ভিতরে গেল। হালকা সেজে নীরকে ডেকে উঠল। নীর ইতুর কাছে গিয়ে দেখলো ইতু শাড়ি অর্ধেক পরে দাঁড়িয়ে আছে। নীর মুস্কি হেসে ইতুর কাছ থেকে শাড়ি নিয়ে পরাতে লাগলো আর বলল, শাড়ি পরা কখনো শিখবি না? ইতু বুড়ো কোচকে বলল, কি? এটা কেমন কথা?
সবসময় আমি শাড়ি পরিয়ে দেবো। তুমি পারো কিভাবে? ইউটিউব আছে না? মেয়েরা শাড়ি পরছিল আর তুমি দেখছিলে? খানিকটা রেগে সরু চোখে তাকিয়ে বলল ইতু। আরে না না, পুতুলকে পড়াছিল, ওটা দেখেছি। সত্যি তো? হুম। শাড়ি পরানো শেষ করে নীর ইতুকে ভালো মতো পর্যবেক্ষণ করে মুচকি হেসে বলল। অপরূপ। নীর ইতুর কাছে এসে বলল। তুই তো সাংঘাতিক দেখতে কেন? ইতু ভুরু কুচকে বলল, আমি মানে? নীর মুচকি হেসে ইতুর মাথায় একটা আস্তে থাপ্পড় দিয়ে বলল। কাঁথি। বলে নীর আবার বারান্দায় গেল। ইতুও পিছনে গিয়ে নীরের সাথে দাঁড়ালো। বেশ কিছুক্ষণ দুজন চুপ থেকে ইতু হঠাৎ বলল, তুমি কি কোনো কিছু নিয়ে খুব টেনশনে আছো? নীর ইতুর দিকে তাকিয়ে হঠাৎ ইতুর কোমর টেনে কাছে নিয়ে আসলো। তারপর বলল, তোর ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করেছিলাম, তুই কি এখনো রেগে আছিস? ইতু কিছু বলল না, চুপ হয়ে তাকিয়ে রইল। হঠাৎ হিম বাতাসের ঝাপটায় ইতুর উড়নচণ্ডী চুলগুলো এসে মুখে পড়ল। নীর হাত দিয়ে তা সরিয়ে দিল। নীর আস্তে আস্তে ইতুর অধরের দিকে অগ্রসর হতে লাগলো। হঠাৎ এমন হওয়ায় ইতু অনেকটা ঘাবড়ে নীরের কাছ থেকে সরে আসলো। নীর নিজের ভুল বুঝতে পেরে মাটির দিকে তাকিয়ে আহত কণ্ঠে বলল, সরি। বলে নীর চলে যেতে নিলেই ইতু নীরের হাত ধরে ফেললো। নীর স্তব্ধ হয়ে ইতুর দিকে তাকালো। ইতু হঠাৎ পায়ের আঙুল উঁচু করে নীরের অধরে অধর ছোঁয়ালো। নীর চরম মাত্রায় অবাক হলো। বেশ কিছুক্ষণ পর ইতু সরে এসে নীরের বুকে মুখ লুকালো। তারপর বলে উঠল, আমি তোমাকে ভালোবাসি। কথাটা শুনে নীরের চোখ মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। এক রাজ্য প্রশান্তি বিরাজ করতে লাগলো নীরের মর্মদেশে। হঠাৎ চোখ খুলে গেল। নীরের শোয়া থেকে উঠে বসলো। ল্যাম্পটা জ্বালিয়ে দেখলো ইতু এক কর্নারে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। নীর ঘড়ির দিকে তাকালো, দেখলো 4:09। নীর একটা দীর্ঘশ্বাস ছেড়ে ইতুর দিকে তাকালো আর ভাবতে লাগলো, এটা স্বপ্ন ছিল, যদি এটা সত্য হতো। নীর শার্ট পরছিল, এখনই বের হবে। তখনই ইতু নীরের জন্য কফি নিয়ে আসলো। কফি নীরের সামনে রেখে বোরখা বের করলো। তা দেখে নীর বলল, তুই কি ভার্সিটির জন্য রেডি হচ্ছিস? হুম। না, যাওয়া লাগবে না। মানে? যেদিন ইম্পর্টেন্ট ক্লাস থাকবে শুধু সেদিনই যাবি। আর এমনি হিনার কাছ থেকে নোট নিয়ে নিস, আমিকে বলে দেবো, ও বাড়ি এসে তোকে দিয়ে যাবে। এসব কি বলছো তুমি? আমার ভার্সিটি যাওয়া বন্ধ করে দিচ্ছ? বন্ধ করছি না, শুধু যেদিন ইম্পর্টেন্ট ক্লাস থাকবে শুধু সেদিন যাবি। না। এই তো, আমি তোর সাথে কোনো তর্ক করতে চাই না, আমি যা বলেছি তাই হবে। পেয়েছোটা কি তুমি? তুমি তো বলছিলে আমার জীবন আগে যেমন ছিল এখনো তা আছে, তাহলে তুমি আমাকে এত বাধা দিচ্ছ কেন? লিসেন তো, আমি বাধা দিচ্ছি না, কিন্তু আমি যতদিন না বলেছি তুই বাড়ির বাইরে এক পাও রাখবে না। না। নীর রেগে ইতুর হাতের বাহু চেপে ধরে কড়া কণ্ঠে বলল। আমি যখন না করেছি তোকে শুনতে হবে। ইতু করুণ মুখে নীরের দিকে তাকালো। এই কি সেই নির্ভয়া? না, উনি আমার সেই নির্ভয়া হতেই পারে না। ইতুর চোখের কোণে পানি দেখে নীর ইতুকে ছেড়ে দিয়ে চলে গেল। নীর গম্ভীর ভাব নিয়ে নিজের কেবিনে বসে আছে। মেঘ এসে বলল, নীর। নীর মুখ তুলে তাকালো, তারপর বলল, কি হয়েছে? মেঘ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ওই মেয়েটা সীমা, ও মারা গেছে। নীর স্তব্ধ হয়ে রইল। মেঘ আবার বলল, মেয়েটার বাবা এসেছে, তোর সাথে দেখা করতে চাই। নীর মাটির দিকে তাকিয়ে বলল, আসতে দে। মেঘ লোকটাকে আসতে বলে মেয়েটার বাবার মুখ দেখে নীরের বুক চিনচিন ব্যথা করতে লাগলো। সন্তানহারা বাবার কি করুণ অবস্থা। নীর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, জি বলুন। মেয়েটার বাবা নিজেকে অনেক কষ্টে সামলে ভাঙা কণ্ঠে বলল, আমার মেয়েটার কি দোষ ছিল স্যার? কেন আমার মেয়েটার সাথে এমন হলো? ও খুব ভালো মেয়ে ছিল আর খুব ছোট ছিল। আমার পরীর মতো মেয়েটার সাথে এমন কেন করলো? ওর অনেক স্বপ্ন ছিল, ডাক্তার হয়ে গরিবদের ফ্রিতে চিকিৎসা করবে, অসহায় মানুষদের সাহায্য করবে, কিন্তু ওই অমানুষগুলো আমার মেয়েটাকে। বলতে গিয়ে মেয়েটার বাবা কান্নায় ভেঙে পড়ল। আবার নিজেকে সামলে বলল, আমি এর বিচার চাই, ওই অমানুষগুলোর শাস্তি চাই, না হলে আমার মতো অনেক বাবার বুক খালি হয়ে যাবে। আমি ওই অপরাধীগুলোর শাস্তি চাই। বলেই লোকটা আবার কান্নায় ভেঙে পড়ল। নীরের চোখ লাল হয়ে গেল। লোকটার দিকে পানির গ্লাস এগিয়ে দিল। লোকটার হাতের উপর হাত রেখে ভরসা দিয়ে বলল, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, যতক্ষণ ওদের শাস্তি দিতে পারছি আমরা থামবো না। আপনারা অবশ্যই ন্যায় বিচার পাবেন। গোধূলির লগ্ন, বাতাসের তীব্রতা আজ একটু বেশি।
কিন্তু তাতে ইতুর কোনো ভাবান্তর নেই। সে ছাদে দাঁড়িয়ে আছে আর তীব্র বাতাস এসে ছুঁয়ে দিচ্ছে ইতুকে। হঠাৎ পিছন থেকে বৃষ্টি বলল। ইতু কিছু বলল না, বৃষ্টির সাথে রুমে চলে গেল। বৃষ্টি নিচে গিয়ে চা বানিয়ে নিয়ে আসলো। ইতুকে 1 কাপ দিয়ে বলল, ইতু, হুম। তোমার কি মন খারাপ? না আপু। নির্ভয়ের সাথে ঝগড়া হয়েছে? হঠাৎ এই কথা কেন? না, আসলে এটা তোমাদের নিজস্ব ব্যাপার, তবুও তোমাদের বিহেভিয়ার এত তাই প্রকাশ পাচ্ছে। আসলে বলতে না পারলে বলো না, আমি জোর করব না, কিন্তু নির্ভাইয়া কিন্তু তোমাকে খুব ভালোবাসে। আর এইসব ছোটখাটো ঝগড়া সবারই হয়, কিন্তু এসব ঝেড়ে ফেলাই ভালো। হয়তো নির্ভাইয়া কোনো কাজে তোমার খারাপ লেগেছে, কিন্তু এসব ভুলে গিয়ে সামনে আগানো উচিত। নীর বাড়ি ফিরে ফ্রেশ হয়ে নিল। ইতু কিছুদিন ধরে কেমন চুপচাপ হয়ে আছে। না ছাড়া কোনো কথাই বলে না নীরের সাথে। নীরের একটু ভালো লাগে না, সবকিছু এলোমেলো লাগে। নীর ইতুকে এমন মেনে নিতে পারছে না। নীর ধীর পায়ে ইতুর পাশে গিয়ে দাঁড়ালো। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর নীর বলল, রাতে খেয়েছিস? হুম। আজ পড়তে বসেছিলি? হিনা এসেছিল? নীর পিছন ফিরে চলে যেতে নিয়েও আবার ইতুর কাছে এসে ইতুর কোমর জড়িয়ে ধরে নিজের কাছে নিয়ে আসে। অসহায় দৃষ্টিতে তাকিয়ে আহত কণ্ঠে বলল, খানিক ভুল করেছি বলে দূরে চলে যেতে হবে? তাহলে যে এত ভালোবাসি তার জন্য আরো কাছে আসা যায় না? নীরের মাঝে থমকে গেল ইতু। নীরে অনুভূতি স্পষ্ট জানান দিচ্ছে ইতুকে যে নীর কতটা ভালোবাসে। ইতুর কোনো সারা শব্দ না পেয়ে নীর আস্তে করে ছেড়ে দেয় ইতুকে। ইতুকে ছেড়ে দিয়ে নীর ভিতরে চলে যায়। ইতু কিছুক্ষণ চুপ হয়ে রইল। হঠাৎ গাড়ি স্টার্ট এর আওয়াজ পেয়ে বারান্দা দিয়ে নিচে তাকালো। দেখলো নীর গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। ইতু অবাক হয়ে তাকিয়ে রইল, এত রাতে কোথায় যাচ্ছে? রাজ্যের দুশ্চিন্তা হানা দিল ইতুর মস্তিষ্কে। সারাদিন নীর বাড়ি ফেরেনি। ওই যে রাতে বের হলো, তারপর থেকে কথাও হয়নি। ইতু সারা দিন চিন্তায় ছিল। ঘড়িতে এখন সময় রাত 12টা ছুঁই ছুঁই। ইতু সোফায় বসে আছে, তখনই দরজা দিয়ে নীর ভেতরে ঢুকলো। নীরকে দেখে ইতু মনে হয় প্রাণ ফিরে পেল। 1 সেকেন্ডও না ভেবে নীরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। নীর অবাক হয়ে গেল। নিজেকে স্বাভাবিক করে 2 হাত দিয়ে জড়িয়ে ধরলো ইতুকে। সান্ত্বনা দিতে দিতে বলল, আরে কি হয়েছে, কান্না করছিস কেন? আরে বলবি তো। ইতু কাদু কাদু কণ্ঠে বলল, কাল রাত থেকে কোথায় ছিলে? একটা কল করলে কি হতো? নীর বুঝতে পারলো ইতু খুব চিন্তায় ছিল সারাদিন। নীর বলল, আসলে অনেক ব্যস্ত ছিলাম, তাই কল ধরতে পারিনি। ইতু নীরের দিকে তাকিয়ে দেখলো নীরকে আসলেই খুব ক্লান্ত দেখাচ্ছে। ইতু নীরকে বলল, ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও। বলেই ইতু বেরিয়ে পড়ল। নীর ইতুর দিকে তাকিয়ে আনমনে হেসে উঠল। ইতু নীরের জন্য কফি বানিয়ে রুমে গেল। তখনই নীর ওয়াশরুম থেকে বের হলো। নীরকে স্নিগ্ধ দেখাচ্ছে। ইতুর হৃদয় জুড়িয়ে গেল। এই মানুষটার জন্যই তো ইতু অস্থির হয়ে থাকে। এই মানুষটাকে দেখলেই তো ইতুর ঠোঁটে হাসি ফোটে। ইতুকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নীর ভুরু কুচকে বলল, কিরে, কি দেখছিস এত? ইতু নীরকে কফি এগিয়ে দিল। নীর কফি নিয়ে গিয়ে বিছানায় বসলো। তারপর টাওয়াল ইতুকে দিয়ে বলল, আমার চুল মুছে দে তো। ইতু বিছানায় বসে নীরের পিছনে গিয়ে যত্ন সহকারে নীরের চুলগুলো মুছে দিতে লাগলো। নীর মুস্কি হেসে কফি মুখে দিয়ে বলল, আজ পড়তে বসেছিলি? ভালো। তুমি খেয়েছো? বাইরে খেয়েছি। তুই? অল্প খেয়েছি। অল্প কেন? তোমার দোষ, তোমার চিন্তায় সারাদিন আমার যাতা কেটেছে। সরি, অনেক চাপে ছিলাম। একটা সত্য কথা বলবা? বল। তুমি কি নিয়ে এত চিন্তায় আছো? আমাকেও কোথাও যেতে দাও না। আসলে কেসটা নিয়ে চিন্তা আছি আর কি, কিন্তু আমার একটা কথা রাখবি? বলো না। আমি না বলা পর্যন্ত বাড়ি থেকে বের হবি না। কিন্তু কেন? প্লিজ, প্রশ্ন করিস না, পরে তোকে বলবো। ওকে। নীর আবার কফিতে চুমুক দিল। ইতু অনেকটা কাচুমাচু হয়ে বলল, নীর ভাইয়া, একটা কথা ছিল। নীর বলল, বল। বলে আবার কফিতে চুমুক দিল। ইতু ফট করে বলে উঠল, আমি তোমাকে ভালোবাসি। নীরের কাশি উঠে গেল। নিজেকে স্বাভাবিক করে ইতুর দিকে অবাক চোখে তাকালো। ইতু লজ্জায় মাথা নিচু করে ফেললো। তারপর বলল, এভাবে তাকিয়ে আছো কেন? নীর ইতুকে হাত ধরে টেনে নিয়ে কাছে আসলো।
তারপর বলল, কি বললি আবার বল। ইতু মাথা নিচু করে বলল, আমি তোমাকে ভালোবাসি। নীর যেন অজানা পৃথিবীতে হারিয়ে গেল। নিজের ভালোবাসার মানুষটার মুখ থেকে ভালোবাসি কথাটা শুনতে যে কি সুখের তা ভাষায় বোঝানো দেয়। নীর অবাক হয়ে বলল, ইতু তুই সত্যি? আর কিছু বলার আগে ইতু নীরকে জড়িয়ে ধরে বলল, খুব খুব ভালোবাসি তোমাকে। কথাটা অনেকবার বলতে গিয়েও বলতে পারিনি, কিন্তু আর নিজেকে আটকে রাখতে পারলাম না। নীরও ভালোবাসার আবেশে ইতুকে জড়িয়ে ধরে শান্তির শ্বাস ফেলল। মুচকি হেসে ইতুর কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। নীরের চোখে পানির ছোঁয়া পেতেই চোখ খুলে তাকালো। চোখের সামনে এক অতি সুন্দরী রমণীকে আবিষ্কার করলো। পরনে লাল শাড়ি, ভেজা চুলগুলো ঝাড়ছে। নীর বিছানা ছেড়ে উঠে গেল, ইতুকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আজ সকাল সকাল এত সাজগোজ যে সকালবেলা পাগল করতে চাস আমাকে? আগে বল শাড়ি পরলি কিভাবে? ইতু বলল, বৃষ্টি আপু পরিয়ে দিয়েছে। নীর বলল। ও। ইতু নীরকে বলল, যাও ফ্রেশ হও। নীর বলল, যাচ্ছি। ইতু মোবাইলে হিনার সাথে কথা বলছিল। হঠাৎ ভেতর থেকে নীর ডেকে উঠল। ইতু কল কেটে ভেতরে গেল, তারপর বলল, কি হয়েছে? নীর মুচকি হেসে ইতুর কাছে এসে ইতুর সামনে, চোখের সামনে বেবি হেয়ারগুলো কানের পিছনে গুজে দিয়ে বলল, আমি আসি, সাবধানে থাকিস, আর পড়তে বসবি কিন্তু। ভালোবাসি। বলে নীর ইতুর কপালে ভালোবাসা দিয়ে ইতুর গাল টেনে চলে গেল। ইতুর মন দখল করে নিল এক রাজ্য ভালোবাসা। লাজুক হেসে মাথা নিচু করে ফেলল। ইতুর সবটুকু জুড়ে রয়েছে শুধু নীর আর নীর। নীর মেঘের সাথে কথা বলছিল, তখনই সেলিনার ফোন কল আসলো। নীর বেশ অবাক হলো, কারণ এই সময় তো কল করে না। আর দেরি না করে কল রিসিভ করলো, তারপর বলল, হ্যালো মা, বলো। নীর, তুই আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরিস। কেন? আমি আর বৃষ্টি তোর মামার বাড়ি এসেছি। বেশি চিন্তা করিস না, কাজের লোকেরা তো আছেই। ঠিক আছে, তোমরা সাবধানে থেকো। আচ্ছা, তুইও। মেঘ মুখে একরাশ হাসি নিয়ে নীরের কেবিনে আসলো। এসে চেয়ার টেনে বসে বলল, নীর, আমরা সাকসেসফুল। মানে হলো মামুন মেয়েগুলোকে কোথায় আটকিয়ে রেখেছে, আমরা জায়গাটা চিনেছি। সত্যি? দ্যাটস গ্রেট। সবাই রেডি? এখনই বের হবো। আমরা রেডি। ভেরি গুড, লেটস গো। নীর বাড়ির গেটের সামনে এসে কখন থেকে হর্ন দিচ্ছে, কিন্তু মিজান গেট খুলছে না। নীর বিরক্ত হয়ে গাড়ি থেকে নেমে গেটের কাছে ছোট দরজা দিয়ে ভেতরে ঢুকলো। মিজানের বসার জায়গায় গিয়ে নীর অবাক হয়ে গেল। মিজানের হাত পা মুখ বাঁধা, মিজানের কপাল দিয়ে রক্তপাত হচ্ছে। নীর দ্রুত গিয়ে বাঁধন খুলে দিল, তারপর অস্থির হয়ে বলল, মিজান, এই মিজান, তোর এই অবস্থা কে করলো? নীর ভাইয়া, হাপুমনি। বলেই মিজান কান্না শুরু করে দিল। নীরের বুকের ভিতর মোচড় দিয়ে উঠল, দৌড়ে বাড়ির ভিতর ঢুকলো। চারপাশের অবস্থা একদম এলোমেলো। বাদ দিকে চোখ পড়তেই দেখলো কাজের খালা সেন্সলেস হয়ে ফ্লোরে পড়ে আছে। নীর দৌড়ে রুমে গিয়ে চারপাশ খুঁজতে লাগলো আর ডাকতে লাগলো, ইতু, ইতু, কোথায় তুই? ইতু। রুমে কেউ নেই, পুরো রুম এলোমেলো। ফ্লোরে চোখ পড়তেই দেখলো ইতুর হাতের কাচের চুড়িগুলো ভেঙে ফ্লোরে পড়ে আছে। নীর কাচের টুকরোগুলো হাতে নিল, পরক্ষণেই দৌড়ে বেরিয়ে পড়ল রুম থেকে। সিসিটিভি ফুটেজ চেক করে নীরের চোয়াল শক্ত হয়ে উঠল। ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে কিছু লোক ইতুকে জোর করে টেনে নিয়ে যাচ্ছে, আর ইতু বারবার ছেড়ে দিতে বলছে আর কান্না করছে। নীরের যেন সারা শরীরে আগুন জ্বলে উঠল। ওর ভালোবাসার মানুষকে এভাবে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। নীরের যেন পুরো দুনিয়া কেঁপে উঠল। রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে ফুটেজের দিকে। নীরের চোখ বেয়ে পড়ছে ক্রোধ, সবার মুখে দুশ্চিন্তার ছাপ। চারপাশের পরিবেশ থমথমে, পুরো বাড়ি যেন প্রাণহীন হয়ে পড়েছে। সেলিনা বিছানায় শুয়ে আছে, ইতুর খবর পাওয়ার পর যেন বাকরুদ্ধ হয়ে পড়েছে। নিজের উপর রাগ হচ্ছে ভীষণ। মেয়েটার সাথে নিয়ে গেলে হয়তো এমন হতো না। বৃষ্টি সেলিনার সামনে বসে বলল, খালামণি, কিছু খেয়ে নাও, তোমার শরীর খারাপ করবে। কি হয়ে গেল এইসব? মেয়েটা কোথায় আছে, কোন হালে আছে, আল্লাহ ভালো জানে। তুমি চিন্তা করো না, নির্ভয়ে দ্রুত খুঁজে বের করবে ইতুকে। আমার ছেলেটা একদম ভেঙে পড়েছে, কাল থেকে কিছু খায়নি। মেয়েটাকে আমাদের সাথে নিয়ে গেলে
আর এমন কিছু হতো না। খালামণি প্লিজ দুশ্চিন্তা করো না, ইতু ঠিক আছে। ইতুর চোখ খোলার পর নিজেকে একটা রুমে আবিষ্কার করলো। চারপাশ আরো অনেক মেয়ে আছে। ইতু একটা ঢোক গিলে চারপাশে ভালো মতো তাকালো। নিজের হাত নাড়াতে গিয়ে দেখলো হাত পা বাঁধা। সবগুলো মেয়ের এক অবস্থা। ইতু পাশের মেয়েটাকে বলল, আপু এটা কোন জায়গা, আর আপনাদের এই অবস্থা কেন? তোমাকে আজকে নিয়ে এসেছে। মানে? আমাদের অনেক দিন ধরে আটকে রেখেছে, আমাদের বাইরে পাচার করে দেবে। কি? এই জীবন থেকে কি কখনো বেরোতে পারবো না? ইতু বাকরুদ্ধ হয়ে পড়লো। এসব কি শুনছে? কান যেন বিশ্বাস করতেই পারছে না। ইতু মনে মনে বলতে লাগলো, নির্ভয়া কোথায় তুমি? ভেবেই এত কান্না করে দিল। হঠাৎ রুমের দরজা খুলে কয়েকটা ছেলে ভিতরে ঢুকলো। সবার হাতে ইনজেকশন। এক একটা মেয়ের হাতে এসে ইনজেকশন পুশ করছে। মেয়েগুলো চিৎকার করে কান্না করছে। আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়েছে মেয়েগুলো। ইতু শুকনো একটা ঢোক গিলে সামনে তাকালো। আস্তে আস্তে ছেলেগুলো যত ইতুর কাছে আসছে, ইতু যেন ভয়ে জান বেরিয়ে যাচ্ছে। একটা ছেলে ইতুর কাছে এগিয়ে এসে ইতুর হাতের বাহুতে ইনজেকশন পুশ করলো। যন্ত্রণায় ইতু চোখ খিচে ফেললো। আস্তে আস্তে ইতুর শরীর নিস্তেজ হয়ে পড়েছে। ইতু চোখের সামনে সবকিছু ঝাপসা ঝাপসা লাগছে। ইতু হালকা কণ্ঠে বলে উঠল, নির্ভয়া কোথায় তুমি? পুরো রুম ছেলেটার আত্মনাতে কেঁপে উঠল, কিন্তু এতে নীরের বিন্দু মাত্র মায়া হচ্ছে না। ছেলেটা গোঙাতে লাগলো। নীর ছেলেটার মাথার চুল ধরে মুখ তুলল। নীর অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে তেজি কণ্ঠে বলল, মেয়েগুলোকে কোথায় আটকে রেখেছে উত্তর দে। বলেই নীর হুঙ্কার দিয়ে আবার এলোপাথারি আঘাত করতে লাগলো। মেঘ এসে নীরের হাত আটকে বলল, নীর, ছেলেটা মারা যাবে, শান্ত হ তুই। নীর মেঘের দিকে তাকিয়ে বলল, কিভাবে শান্ত হব? আমার ঋতু কষ্টে আছে, আর এই রাস্কেলগুলোকে আমি শেষ করে ফেলবো। বলেই নীর ছেলেটার দিকে তাকিয়ে বলল। রনি, ওর হাতের নখ উঠিয়ে ফেল, একটা একটা করে। রনির নীরের কথা মতো একটা হাতের আঙুলের নখ উঠিয়ে ফেলল। ছেলেটা আর্তনাদ করে উঠল। নীর ছেলেটার দিকে তাকিয়ে বলল, এখনো চুপ থাকবি? এত অনুগত তুই? হয়তো মামুন তোকে অনেক টাকা দিয়েছে, কিন্তু তুই তো আর বাঁচবি না। এত টাকা দিয়ে কি করবি? যদি বলে দিস তাহলে বাঁচবি। ছেলেটাকে কিছু বলতে না শুনে নীর রনিকে বলল। রনি, তোমার কাজ করো। রনি ছেলেটার আরেকটা হাতের আঙুল ধরতেই ছেলেটা অস্থির অবস্থায় বলল, বলছি স্যার, বলছি। শুরু কর। ওখানে মোট 400 জনের বেশি মেয়ে বন্দি। আজই বিকালের দিকে তাদের পাচার করা হবে, জাহাজে করে সমুদ্র দিয়ে পার হবে। দ্রুত লোকেশন বলো। আকাশের অবস্থা ভীষণ খারাপ। হালকা ঝড় ও বাতাস বইছে। সমুদ্রের পানি এলোমেলোভাবে স্রোত তুলছে। এই পানির ওপর ভাসছে এক জাহাজ। জাহাজের কয়েকটা রুমে অনেক মেয়ে বন্দী। সবার চোখে পানি চকচক করছে। কারো বুঝতে বাকি নেই তাদের জীবনের কালো অধ্যায়ের সূত্রপাত শুরু হয়ে গেছে। ইতু হালকা চোখ খুলল। অনেক মেয়েই এখনো অজ্ঞান। ইতু চারপাশে চোখ বুলালো। হঠাৎ দরজা খুলে একটা লোক প্রবেশ করলো। লোকটা সবার দিকে তাকিয়ে পৈশাসিক হাসি দিয়ে বলল, বাহ, আসমানের পরি তো সব আমার কবলে। অনেক আয় হবে তোদের দিয়ে পরীরা। ছেলেটা ইতুর দিকে তাকিয়ে ধীরে পায়ে ইতুর কাছে এসে এক হাঁটু ভেঙে বসলো। তারপর এক পৈশাসিক হাসি দিয়ে বলল, মিসেস নীর, একজন সম্মানিত অফিসারের ওয়াইফ আপনি। এটাই আমার দোষ। আপনার হাজবেন্ড প্রচণ্ড ঝামেলা করেছে আমার সাথে, অনেক লস করিয়ে দিয়েছে আমারও তো প্রতিশোধ নেওয়ার ছিল। ওনারও লস করিয়ে দিলাম আপনাকে নিয়ে এসে। আপনার হাজবেন্ড নীর আপনাকে প্রচুর ভালোবাসে, তাই তো ওনার দুর্বল জায়গায় আঘাত করলাম। বেচারার হাল একদম বেহাল। কিন্তু আমি কল্পনাও করতে পারি নাই আপনি এতটা মেহনীয়, দেখতে অপরূপ। আপনাকে বিক্রি করলে অনেক আয় হবে। আপনার হাজবেন্ড আর আপনাকে বাঁচাতে পারবে না। বেচারা এত মেয়েকে বাঁচালো, কিন্তু আফসোস নিজের ওয়াইফের রক্ষাই করতে পারলো না। বলেই লোকটা হাসতে হাসতে বেরিয়ে পড়ল। ইতুর প্রচুর ঘৃণা হচ্ছে। মানুষ এতটাও জঘন্য হয়? ইতু চোখ বন্ধ করে নীরকে ভাবতে লাগলো, হয়তো আর কোনো দিনই দেখা হবে না, কোনো দিনই নীরকে ভালোবাসতে পারবে না। হঠাৎ জাহাজ খুব জোরে ধাক্কা খেলো। সবগুলো মেয়ে ভয়ে চিৎকার দিয়ে উঠল। বাহিরে হয়তো কিছু হচ্ছে। হঠাৎ দরজা খুলে কয়েকজন লোক গান হাতে ঢুকে পড়ল।
তারপর নীর ঢুকলো। ইতু মনে হয় জান ফিরে পেল। নীর সবার দিকে তাকিয়ে ডান দিকে তাকাতেই ইতুকে দেখলো। নীর দ্রুত গিয়ে হাতে পায়ের বাঁধন খুলে পাগলের মতো পুরো মুখে চুমু খেতে লাগলো। নীরের জান যেন ফিরে পেল। আশেপাশে মানুষ আছে তা যেন ভুলেই গেছে নীর। ইতু নীরকে শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিল। নীর হেসে বলল, কাঁদছিস কেন পাগলি? আমি চলে এসেছি তো। আমি থাকতে তোর কিচ্ছু হতে দিব না। মেঘও মনে শান্তি পেল। মুস্কি হেসে সবার উদ্দেশ্যে বলল, তোমরা সবাই এখন বিপদমুক্ত। আমরা তোমাদের উদ্ধার করতে এসেছি। তোমরা তোমাদের বাড়ি ফিরতে পারবে। সবগুলোর মেয়ের মুখে হাসি ফুটল। নীর গম্ভীর কণ্ঠে বলল, মামুন মেয়েটাকে ছেড়ে দে, নয়তো তোর জন্য ভালো হবে না। আমি জানি আমার আর রক্ষা নেই, কিন্তু অফিসার অনেক ক্ষতি করেছেন আমার। আপনার ক্ষতি না করে শান্তি পাবো না। এখন এসব ভাবছিস কোন সাহসে? মেয়েটাকে ছেড়ে দে, সমুদ্রের মাঝে তোর পালাবার কোনো পথ নেই। বাদিকে কয়েকটা মেয়ের সাথে ইতু দাঁড়িয়েছিল। মামুন হঠাৎ পৈশাসিক হেসে বিদ্যুতের মতো ইতুর কাছে গিয়ে ওর হাত টান দিয়ে সমুদ্রে ফেলে দিল। সবাই হতভম্ব হয়ে গেল। নীর যেন বিশ্বাসই করতে পারছে না। নীর পাগলের মতো কোনারে গিয়ে সমুদ্রের স্রোতের দিকে আহত দৃষ্টিতে তাকিয়ে রইল। সেখানে ইতুকে দেখা যাচ্ছে না, সেখানে শুধু উথাল পাথাল ঢেউ। মামুনকে এর মাঝে কয়েকজন ধরে ফেলেছে। নীরের হাবভাব বেশি ভালো দেখাচ্ছে না। নীর পানিতে লাফ দেওয়ার আগে মেঘ নীরকে ধরে ফেলল। নীর মেঘের দিকে ভেজা চোখে তাকালো, অস্থির হয়ে বলল, মেঘ, আমার ইতু সমুদ্রে পড়ে গেছে। ও সাঁতার জানে না, অনেক ভয় পায় পানি। আমাকে ছাড়, ওকে নিয়ে আসতে হবে তো। মেঘ চোখ বন্ধ করে ফেললো। আর সহ্য হচ্ছে না নীরের মতো শক্ত একটা ছেলের এই অবস্থা। আলো ডুবে গেছে আধারের মাঝে। পাখিরা যেন মধুর সুরে গান গাওয়া ভুলে গেছে। নীরব দৃষ্টিতে তাকিয়ে রইল সমুদ্রের দিকে। এই সমুদ্রে নিজের ভালোবাসা হারিয়ে ফেলল নীর। হঠাৎ নীর ডান দিকে তাকাতেই দেখলো শাহিন সাহেব দাঁড়িয়ে আছে। শাহিন সাহেবের সামনে গিয়ে মাথা নিচু করে দাঁড়ালো। শাহিন সাহেব হঠাৎ নীরকে জড়িয়ে ধরে কান্না করে দিল আর বলতে লাগলো, নীর, আমার মেয়েটাকে ফিরিয়ে আন। আমার মেয়েটা একা থাকতে খুব ভয় পায়। বলে শাহিন সাহেব কান্নায় ভেঙে পড়ল। এলোমেলো ভাবে পা ফেলে রুমে ঢুকলো নীর। নিজেকে বড্ড অসহায় লাগছে। এতটা অসহায় নিজেকে কখনোই মনে হয়নি নীরের। প্রকৃতি বড্ড নিষ্ঠুর। রুমের চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতুর স্মৃতি। এই বুঝি কানের কাছে এসে বলল, নীর ভাইয়া। নীরের চোখ বারান্দায় পড়তে দেখলো ইতু দাঁড়িয়ে আছে। নীরের ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। ইতুর পিছনে গিয়ে হেসে বলল, ইতু তুই এসেছিস? বলে চোখের পানি মুছে ঠোঁটে হাসি নিয়ে বলল, আমি জানতাম তুই আসবি। নীর ইতুর কাঁধে হাত রাখতেই ইতু হাওয়ায় মিলিয়ে গেল। নীর হাঁটু ভেঙে বসে পড়ল, আর্তনাদ করে উঠল। নীরের আর্তনাদে যেন বাড়ির প্রতিটি জায়গা কেঁপে উঠল। হঠাৎ চোখ খুলে গেল নীরের। শরীর ঘেমে একাকার, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো মাঝরাত। রাত 3টা বাজে। পাশে তাকিয়ে দেখলো ইতু ছোট বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। নীর শান্তির নিঃশ্বাস ফেলল। নিজেই নিজেকে বলতে লাগলো, উফ, এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। মামুন তো জেলে, কি ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখলাম। নীর ইতুর কাছে গিয়ে ইতুকে শক্ত করে জড়িয়ে ধরলো। ইতুর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে বলতে লাগলো, তোকে ছাড়া আমার থাকা সম্ভব না। ইতু, জীবনের ভালো খারাপ সবসময়ই আমার তোকেই চাই। খুব 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 ভালোবাসি তোকে। বলে ইতুর কপালে ভালোবাসা দিয়ে দিল। অনেক সময় ধরে শুয়ে থেকেও নীরের চোখে ঘুম আসলো না, তাই আস্তে করে উঠে বারান্দায় চলে গেল। আকাশের দিকে আপন মনে তাকিয়ে রইল। হঠাৎ পেছন থেকে কেউ জড়িয়ে ধরল। নীরের বুঝতে বাকি রইল না কে। নীরের ঠোঁটে প্রসরিত হলো ইতুর হাতের ওপর হাত রেখে বলল, কখন উঠলি? ইতু আগের ন্যায় থেকে বলল, মাত্রই। হঠাৎ চোখ খুলে গেল। একটা খুব সুন্দর স্বপ্ন দেখেছি। তাই? কি দেখেছিস? বলবো, আগে তুমি বলো এত রাতে এখানে কেন? খারাপ স্বপ্ন দেখেছি, তাই আর ঘুম আসছে না। ওহ, কি দেখেছো? ও স্বপ্ন হয় বাদ দে, তুই কি দেখেছিস? দেখেছি আমার টুইন বেবি হয়েছে। কি? খুব ভালো কথা। ইতু মুস্কি হেসে নীরের কাঁধে মাথা রাখলো। নীরও শান্তিতে পুনরায় আকাশের দিকে তাকালো। ইতু হঠাৎ বলল, শোনো, বল। তুমি আমাকে তুমি করে বলবা, নইলে আমাদের ছেলেমেয়েরা কি ভাববে? ওকে,
তাহলে তোকে ভাইয়া বলা বন্ধ করতে হবে, না হলে আমার বাচ্চারা আমাকে মামু থাকবে। এমন করে হাসিস না, বুকে চিনচিন ব্যথা করে। ঢং। আচ্ছা শোনো, বলো। আমি মা হতে চাই। কত সুন্দর হবে বলো যদি আমাদের টুইন বেবি হয়। কি এক্ষুনি? আগে কিছুদিন যাক। না এখনই। ভেবে বলছিস তো? ওই তুমি আবার তুই বলছো। তুমি না হয় বাইরে বলবো, কিন্তু তোকে তুই ডাকতে বড্ড ভালো লাগে। বুঝলাম, কিন্তু আমার বেবি চাই। ওকে, আমার কোনো প্রবলেম নেই। বলেই ইতুকে পাজা কোলে উঠিয়ে নিল। ইতু নীরের গলা জড়িয়ে ধরে মাথা লুকালো নীরের বুকে। বৃষ্টি আর মেঘ অনেকক্ষণ ধরে চুপচাপ বসে আছে, সাথে আছে ধোয়া ওঠা কফি। এসির মাঝেও প্রচুর ঘামছে মেঘ। বৃষ্টির অপেক্ষায় প্রহর শেষ করার জন্য আবার বলল, মেঘ ভাইয়া হুম কি বলবেন বলেন। বলছি। কতক্ষণ ধরেই তো বলছেন, বলছি কিন্তু কিছুই তো বলছেন না। আসলে বৃষ্টি, আমি তোমাকে বলতে চাই যে বলেন। আসলে বৃষ্টি, আমি তোমাকে খুব পছন্দ করি। আসলে পছন্দ না, ভালোবাসি। প্লিজ তুমি রাগ করো না, আমি তোমাকে জোর করছি না। আমি শুধু আমার অনুভূতিগুলো তোমাকে জানাচ্ছি, বাকি সব তোমার ইচ্ছে। বৃষ্টি বসা থেকে উঠে বলল, আমি আসি। বলে উঠে গেল। মেঘ মুখটা বাচ্চাদের মতো করে ছোট করে মাথা নিচু করে ফেলল। বৃষ্টি একটু পিছনে ঘুরে দেখলো মেঘ বেখেয়ালি হয়ে কফির দিকে তাকিয়ে আছে। মেঘের মুখ দেখে বৃষ্টি মৃদু হেসে চলে গেল। ফুল দিয়ে মোড়ানো বিছানায় বসে আছে বৃষ্টি। হঠাৎ দরজা খোলার আওয়াজে গুটিসুটি হয়ে বসলো। মেঘ এসে আস্তে করে বসলো, তারপর বলল, বৃষ্টি, থ্যাংক ইউ সো মাচ আমার জীবনে আসার জন্য। তুমি আমাকে একবার ভালোবেসে বিশ্বাস করতে পারো, কখনো কষ্ট দেব না, প্রমিস। একটা সুযোগ দেবে আমাকে? বৃষ্টি মুস্কি হেসে মেঘের দিকে তাকালো। মেঘ বৃষ্টির চোখের সামনে পড়া চুলগুলো আলতো করে সরিয়ে দিল। বৃষ্টি খানিকটা ভরকে গেল। মেঘ মুস্কি হেসে বলল, আজ খুব সুন্দর চাঁদ উঠেছে, চাঁদ দেখার সঙ্গী হবে। বলে মেঘ বৃষ্টির দিকে হাত বাড়িয়ে দিল। বৃষ্টি আস্তে করে মেঘের হাতে হাত রাখলো। দুজন একসাথে বারান্দায় গিয়ে চন্দ্রবিলাস করতে লাগলো। বৃষ্টি চাঁদ দেখতে দেখতে হঠাৎ মেঘের দিকে তাকালো। মেঘের দৃষ্টি বৃষ্টির দিকে। বৃষ্টি লাজুক ভঙ্গিতে বলল, এভাবে কি দেখছেন? মেঘ হঠাৎ বৃষ্টির হাত ধরে ভালোবাসার আবেশে বলল, বৃষ্টি, ভালোবাসবে আমাকে? বৃষ্টি কিছু বলল না, মাথা নিচু করে লাজুক হেসে মেঘকে জড়িয়ে ধরল। মেঘ প্রথমে অবাক হলেও নিজেকে স্বাভাবিক করে মুখে হাসি নিয়ে আগলে ধরল বৃষ্টিকে। এক রমণী বৃষ্টি বিলাসে মাতোয়ারা হয়ে আছে। চারপাশে সব ভুলে আনন্দে বৃষ্টির শুভ্র বিন্দুর মতো চকচক করছে। বৃষ্টির বিন্দুরা যখন আলতো করে ছুঁয়ে দেয় চোখে মুখে, তখন তার মর্মদেশে ছিয়ে যায় এক রাস প্রশান্তি। মোহনীয় এক হাসি বিরাজ করে তার অধরে। নীর অনেকক্ষণ ধরে দেখে চলেছে ইতুর পাগলামো। নীর পিছন থেকে জড়িয়ে ধরে বলল, আমি ভাবছি তুই বেবি সামলাবি কিভাবে? কেন? তুই তো নিজেই একটা বেবি। আগে নয় মহাশয়, আমি আমার বেবি সামলাতে পারবো। এই দেখো, আমি আমার পেট ভিজাতে দেই না। ইতুর কথা শুনে নীর নিজের হাসি অনেক কষ্টে আটকালো। তারপর ইতুর গালে একটা ভালোবাসা দিয়ে বলল, খুব ভালোবাসি তোকে পাগলি, আর আমাদের বেবিটাকে। ইতু মুচকি হেসে নীরের বাহু ডোরে আবদ্ধ হয়ে বলল, আমিও ভীষণ ভীষণ ভালোবাসি। তো বন্ধুরা, এত দুষ্টু মিষ্টি রোমান্টিক গল্পটা শেষ হয়ে গেল এখানেই। আল্লাহ হাফিজ।